আমি একটি কথা বলে আজকে শুরু করব। কারণ আজকের দিনটা আমার কাছে আজকের দিনটি আমার কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আমার শিক্ষকতার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে তোমরা জানো যে এপ্রিল মাসের ১ তারিখ। এই এপ্রিল মাস টি.এস. এলিয়টের 'দি ওয়েস্টল্যান্ড' এই কাব্যের শুরুতেই এপ্রিল মাসকে নিষ্ঠুর মাস বলে চিহ্নিত করা হয়েছে। সেটা দিয়েই কাব্যের শুরু কিন্তু। আর এপ্রিল মাসের ১ তারিখ আমরা জানি যে ১ তারিখ হচ্ছে আমাদের বোকা বানানোর দিবস। তো আজকে যে ক্লাসটা আমি নেব কবিতার তো প্রচুর ক্লাস আমি নিয়েছি, অনেক ক্লাস নিয়েছি। কত ক্লাস নিয়েছি তার কোনো হিসেব নেই। অনেক ছেলেমেয়ের তাদের ভালো লেগেছে, কারো নাও লাগতে পারে। কিন্তু নিয়েছি ক্লাস। বহু বছর ধরে শিক্ষকতাও করছি। ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি এই ধরনের কবিতা। কত বছর হলো তার নির্দিষ্ট করে কোনো হিসেব আমার কাছে নেই। কিন্তু আজকের দিনটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যে আমরা আমরা যারা বাংলা নিয়ে পড়াশোনা করি, আমরা যারা সাহিত্য চর্চা করি, আমরা যারা কবিতা লিখি, আমরা যারা কবিতার বিশ্লেষণ করি, তাদের থেকে মনে রাখবে, কেউ যদি একটি বাজে মার্কা রিল বানায়, তাহলে তার সেই জনপ্রিয়তার সংখ্যাই বেশি। আজকে বিকেলবেলায় ইংরেজি সাহিত্যের আমার এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, ফোন করেছিল। তো সে বলছিল যে, "নির্মাণদা, আমি খুব ভালোবেসে কিছু ইংরেজি কবিতা আমি ক্লাস নিই। কিন্তু সেই ক্লাসগুলো আমি নিই যে আমার একটু চর্চা হবে, আর সেগুলো শুনে কারো যদি ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগবে।" তো ওইসব কবিতা আমি সেরকম যা আশা করেছিলাম, তো সেই জায়গা থেকে আমার মনে কষ্ট যে আমি হয়তো পারছি না। আমি কিন্তু তার কবিতা শুনেছি, আমি তার কবিতা আলোচনা শুনেছি। একদম নিখুঁতভাবে কবিতার কত গভীরে গিয়ে কবি পরিচিতি থেকে আরম্ভ করে সবকিছু বিশ্লেষণ করছে। অথচ তার কবিতা খুব জন শোনে না। কিন্তু এই যে বললাম যে আমাদের সমাজটা এমন জায়গায় আমরা চলে গেছি যে আমরা এর থেকে আমরা বাজে রিল দেখলে সেটাকে আমরা আমরা এক মনে দেখব। কিন্তু একটা কবিতার আলোচনা আমাদের ২ সেকেন্ড শোনার আমাদের সময় নেই। তারপরে তো আবার বাংলা কবিতা। মানে নির্মাণ স্যার আলোচনা করছেন বাংলা কবিতা, সেই কবিতা শোনার জন্যে প্রচুর লোক বসে থাকবে, বা অন্য কোনো স্যার আলোচনা করছেন। আসলে আমরা আমাদের ঘরে দেখবে মায়েরা, বাবারা যারা আছে ছেলেমেয়েদের, তারা দেখনদারি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করেন। দেখনদারি। কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে তারাই আবার বাংলা নিয়ে যারা পড়াশোনা করে, বাংলা সাহিত্য যারা চর্চা করে, সাহিত্যের যারা চর্চা করে, শুধু বাংলা নয়, তাদেরকে প্রকারান্তরে ব্যঙ্গ করতেও ছাড়ে না। এটাই আমাদের সমাজ। আজকে আমি অন্য জায়গায় পৌঁছে গেছি বলে আমাকে সেই বাক্যবাণ সহ্য করতে হয় না।
কিন্তু সেই টাইমগুলো আমাকেও পেরিয়ে আসতে হয়েছে এবং আজকে আমার ছেলেমেয়েরাও সেগুলোর সম্মুখীন হয়। একটা কবিতার আসরে গেলে লোকে হাসাহাসি করে, কিন্তু একটা মদের আসরে গেলে, মানে মদের একটা ঠেক বসলে সেটাকে নিয়ে আমার সমাজ কিন্তু হাসাহাসি করে না। কিন্তু কেউ একটা কবিতার আসরের আয়োজন করেছে, সেখানে কবিতা পাঠ হবে, কবিতার বিশ্লেষণ হবে। আমাদের সমাজ এত নোংরায় আমরা পৌঁছে গেছি। সন্ধ্যাবেলা হলে বিভিন্ন বাজারের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে মদের ঠেক বসে। আমরা গৃহস্থ যে ভদ্রলোকেরা, যারা আপাত ভদ্রলোক বলে নিজেদেরকে চিহ্নিত করি, তারা ওই যে বললাম যারা সুস্থ সংস্কৃতি মনস্ক, তাদেরকে প্যাঁক মারতে ছাড়ে না। এই বাস্তব জীবনটাকে দেখে বড় কষ্ট হয়। দেখি তো বিভিন্ন এলাকায়। তো সেই রকম একটি একটি পচে যাওয়া সমাজ। এ তো পচে যাওয়া সমাজ। আজকের সমাজে একজন মা তার ছেলে বাংলা বললে, মা সেই ছেলেকে চড়-থাপ্পড় মারে এবং বলে রবীন্দ্রনাথের ওই ফটোতে প্রণাম করো। সেই মা সেই ছেলেকে একটা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করা শেখায়, শুধু স্টেজে গিয়ে ওই নাম পাওয়ার জন্যে। ছেলেকে সাহিত্যের তার যে রস, সেই সাহিত্যের ভিতরে ঢুকতে শেখায় না। তাকে চড়-থাপ্পড় মেরে তাকে সরিয়ে দেয়। এটাই আমাদের সমাজ। সেইরকম একটি ক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আজকে আমার যে অভিজ্ঞতা হলো, আজকের দিন আমার কাছে বিশেষ দিন, যে আজকে তোমাদের এই গ্রুপের মধ্যেই আছে, যে সে আমাকে চাইছে যে আমার ক্লাস করতে, কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে। তারপরে ২-১ দিন পর আমার সঙ্গে আজকে ফোনে কথা হয়েছে এবং আসলে আমরা যারা প্রয়োজন ভিত্তিক বাংলা পড়ি, আমরা যারা প্রয়োজন ভিত্তিক বাংলা কবিতা চর্চা করি, তার বাইরেও যে সব মানুষ শেষ হয়ে যায়নি, আমার সমাজটা পুরো পচে যায়নি, তার আজকে একটা তার আজকে একটা জীবন্ত প্রমাণ পেয়ে আমি অনুপ্রাণিত হলাম। হয়তো আমার ছেলেমেয়েরাও অনুপ্রাণিত হবে। হয়তো আমার সমাজে অনেক ব্যক্তিই আজকে বুঝতে পারবে যে পুরো সমাজটা এখনো পচে যায়নি। খড়গপুর আইআইটি থেকে যে পাশ করে বাংলা কবিতা পড়তে ভালোবাসে এবং ২-১ দিনের জন্য নয়, তার ভিতর থেকে সেই ভালোবাসা আছে, তাকে তো আমার মাথার উপর রাখবই। কারণ আমি যখন কবিতা পড়াচ্ছি তখন আজকে রাত্রি কবিতা পড়াবো, এটা তোমার সিলেবাসে আছে এবং তার জন্য আমি যথেষ্ট পড়াশোনা করেই তোমাকে পড়াবো। কিন্তু সে যদি এই ক্লাসটা করতে চায়, তাহলে তার ভালোবাসাটা মনে রাখবে, তার ভালোবাসাটা নিঃস্বার্থপর ভালোবাসা। তার ভালোবাসাটা নেতাজির ভারতবর্ষকে ভালোবাসার মতো। তার ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা। সেটা আমার কাছে প্রচণ্ড শ্রদ্ধার। আমার শিক্ষকতার জীবনে আমি বহু ছাত্রছাত্রী পেয়েছি, যারা জীবনে বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলার ছাত্রছাত্রী হয়েই বাংলা পড়াগুলোও তারা কি হয়ে গেছে, তারা ছেড়ে দিয়েছে। কারণ তাদের কাছে প্রয়োজন ছিল। তাই তারা পড়েছে, পাস করেছে। তারপর বইপত্রগুলো গুটিয়ে দিয়েছে, এরকমও আছে। তারপর আবার এরকমও আছে যে বাংলা নিয়ে চর্চা করছে, সেরকমও আছে। কিন্তু এই যে বললাম, সায়েন্সের হাইফাই ঘরানার একজন মানুষ, সে এসে যখন বাংলা সাহিত্যের কবিতা নিয়ে চর্চা করার মানসিকতা দেখায়, তখন আমি একজন স্যার হয়ে, আমি একজন শিক্ষকের সমাজের দিকে আঙুল তুলে বলতে পারি যে ওরে দুষ্ট সমাজ, আজও
আজও সাহিত্য চর্চা শেষ হয়নি, আজও সাহিত্য রসিক মানুষ মারা যায়নি, আজও বাংলা কবিতা শেষ হয়নি। তোমরা যতই মাতালদের ঠেককে সম্মান দাও আর যতই গুন্ডা বদমাইশদেরকে তোমরা স্যার হাই হ্যালো করো, মনে রাখবে বিশুদ্ধ সাহিত্য চর্চায় সমাজটাকে উন্নতির দিকে নিয়ে যাবে। সেটার আরো উন্নতি হোক। আমার এই গ্রুপের মধ্যেই আছে আলাপন চ্যাটার্জি, ও এখন মুম্বাইয়ে থাকে, ও চাকরিরত। সেই চাকরির সঙ্গে তোমার বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্টের প্রফেসরের কোনো সম্পর্ক নেই, সেই চাকরির সঙ্গে কলেজের বাংলা ডিপার্টমেন্টের কোনো অধ্যাপকের সম্পর্ক নেই। সেই জন্যই বললাম যে তাকে শ্রদ্ধা জানাই, যে সে যে সাহিত্য চর্চা করে সেইটাই তো বিশুদ্ধ সাহিত্য চর্চা, সেটাই তো নির্মল সাহিত্যের প্রাঙ্গণ। আমি একবার খালি বলবো যে আলাপন, একবার খালি ছেলে মেয়েদেরকে মুখটা দেখাও, যাতে আমার ছেলে মেয়েরা তারা যেন তোমাকে দেখে তারা যেন আরো 5 জনকে বলতে পারে যে সাহিত্য চর্চা আজও শেষ হয়নি। না না, আমি একদমই কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু নই, স্যার অনেক কিছু বললেন, কিন্তু আমি তোমাদের সবার মতোই ছাত্র। আমি আমি পড়তে ভালোবাসি। আমি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বাংলা এবং সাহিত্য আমার মনে হয় যে যেরকম অঙ্কটা আমার কাছে যেমন সাধনা। ভিডিওটা অন করে বলো, তাহলে ছেলে মেয়েরা তারা দেখে ভিডিও অন অনুপ্রাণিত আছে হবে। স্যার, ভিডিও অন আছে। কেউ কি দেখতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ। আমি কিছু ইন্সপিরেশনাল বা মোটিভেশনাল কিছু নই, আমি অত্যন্ত সাধারণ আপনাদের মতো একটা ছাত্র। আমার ছোট থেকেই ইচ্ছা ছিল সাহিত্য নিয়ে পড়া, যাই হোক কোনো কারণে সেটা হয়নি। কিন্তু মানে যেটা আমার রিয়েলাইজেশন বলতে পারেন যে সায়েন্স বা অঙ্ক বা আমি যে ফিল্ডে গবেষণা করি এআই, সেই ফিল্ডেও যদি আপনাকে মহৎ কিছুর দিকে এগিয়ে যেতে হয়, তাহলে যেটা বেসিক জিনিস লাগে, দ্যাট ইজ এমপ্যাথি অ্যান্ড এথিক্স। ইনফ্যাক্ট আমাদের প্রফেশনাল লাইফেও আমরা কি করব যখন ডিসিশন মেকিং এর জায়গা আসে, সেখানেও এমপ্যাথি এথিক্স এগুলো আসে। এবং এটা আমার রিয়েলাইজেশন যে এই জিনিসগুলো কোনো এমপ্যাথি বা এথিক্স এর বই পড়ে আসে না, এটা সাহিত্য থেকেই আসে। যিনি সাহিত্য চর্চা করেন, যিনি সাহিত্যর মধ্যে থাকেন, তার ভেতরে এই এমপ্যাথি, এই এথিক্স, এই সমাজবোধ, এগুলো জেগে ওঠে। এবং সেই কারণেই সাহিত্য যারা ছাত্র, স্যার বললেন অনেকে হেয় করে, ওটা হেয় হওয়ার কিছু নেই, কারণ সাহিত্যের যারা ছাত্র তারা, আমরা এখন প্রফেশনাল লাইফে কর্পোরেট একটা টার্ম ইউজ করি, ইমোশনাল কোশ্চেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী যারা সাহিত্য চর্চা করে তাদের ইমোশনাল কোশ্চেন সব সময় যে কোনো যারা সাহিত্য চর্চা করেন না তাদের থেকে অনেক অনেক গুণে বেশি। তো এটা ভাবারও কোনো কারণই, যেটা আমি দেখেছি অনেক যারা ধরুন আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে বা জেনারেল সায়েন্সও পড়াশোনা করেছে, তাদের একটা হীনমন্যতায় তারা ভোগবে, তাদের কোনো স্কিল নেই। এটা কিন্তু একটা বিরাট স্কিল আজকের কর্পোরেট লাইফে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অঙ্ক করা, অঙ্কটাও সাহিত্য আমি মনে করি, মানে সেটাও একটা সাহিত্য, সেটার একটা নিজস্ব ছন্দ রয়েছে, এআই এরও একটা নিজস্ব ছন্দ রয়েছে। তো সেটাও যেরকম সাহিত্য। আর আমি ব্যক্তিগতভাবে আমি কোনো মহান ব্যক্তি নই। লোকজন অফিস থেকে এসে আইপিএল দেখছে, কারণ সেটাই তারা এন্টারটেনমেন্ট পাচ্ছে। আমি স্যারের ক্লাস করতে এসেছি। আমি মানে আমায় স্যার যে সম্মান দিলেন সে সম্মান আমি যোগ্য নই। এবং এটা আমার মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ, তার আত্মপরিচয়ের দ্বিতীয় প্রবন্ধটি। সেখানে উনি লিখেছিলেন, এ সম্মানকে আমি আপনার বলিয়া গ্রহণ করিতে পারিব না, এই আমার মাথার বোঝা আমাকে সেইখানেই নামাইতে হইবে যেখানে আমার মাথা নত করিবার স্থান। আমি আমার সমস্ত গুরু এবং শিক্ষক সহিত নির্মল স্যারের কাছে আমার মাথা নত করছি এবং আমি সম্মানটা ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ। এবার
আমি আপনাদেরই সাথে শিখতে চাই, আপনাদের সাথে পড়বো, এবং আমি অনেক কিছু শিখতে চাই, এটা আমার লক্ষ্য। ধন্যবাদ। ওকে, বেশ, আমরা সমৃদ্ধ হলাম, আর ধন্যবাদ। আমরা চলে আসছি আমাদের একদম আলোচনার মধ্যে। আমি যে কবিতাটি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, সেটা হচ্ছে জীবনানন্দের রাত্রি কবিতা। রাত্রি কবিতার প্রথম আমি তথ্যগুলো বলে নিই, তথ্যগুলো ভালো করে শুনে নাও। এই কবিতাটি বের হয়েছিল যে পত্রিকায়, সেই পত্রিকা হচ্ছে বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকা, 1347 পৌষ সংখ্যায়। এছাড়াও এই কবিতাটি তার পরবর্তীকালে 1347 পৌষ এটি নিরক্ত পত্রিকাতেও বের হয়েছিল, পরপর দুটি পত্রিকায় বের হয়। কবিতাটি যে কাব্যের, সেই কাব্যের নাম হচ্ছে সাতটি তারার তিমির, 1948। এখন কোনো কবিতা যখন আমরা আলোচনা করি বা যখন কোনো কবিতা পড়ি, তখন সেই কবিতা কখন লেখা হয়, তার প্রেক্ষাপট কি, কবিতা লেখার সময় কবি কি ধরনের মানসিকতা পোষণ করছিলেন, সেই ব্যাপারগুলি সম্পর্কে জানা থাকলে কবিতাটা বুঝতে সুবিধা হয়। এই কাব্যের নাম আমরা দেখলাম সাতটি তারার তিমির। সাতটি তারার তিমির 1948। 1948 এই সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ 1939 থেকে 1945 এই যে সময় পর্ব, এই সময়ে তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়কালেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। মনে পড়ে নিশ্চয়ই হিটলার মুসোলিনিকে, মনে পড়ে তোমাদের অক্ষশক্তি মিত্র শক্তিকে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু ভেঙেও দিয়েছে আমাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঈশ্বর সম্পর্কে যে অন্ধবিশ্বাস, সেটা টলিয়ে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে বড় যান্ত্রিক করে তুলেছে। আমরা দীপ্তি ত্রিপাঠীর আধুনিক বাংলা কাব্য পরিচয় গ্রন্থের আমরা যখন আধুনিক কবিতার 12টি ভাবগত বৈশিষ্ট্য পড়ি, সেখানে আমরা দেখতে পাই আধুনিক যান্ত্রিক জীবনের অভিঘাত মানুষের মননকে গ্রাস করেছে। সেটা প্রকটভাবে দেখা দিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে। আমরা সেই কালপর্বে কিন্তু রাত্রি কবিতা পেয়েছি। এই যে রাত্রি একটি শব্দ, প্রকৃতির বুকে রাত্রি, সেটা দিনরাত্রি যে খেলা চলে, সেটা তো স্বভাবগত একটা বৈশিষ্ট্য প্রকৃতির, তার একটা স্বাভাবিক ক্ষেত্র। আমাদের এই কবিতা কিন্তু বলবো একটা প্রতীক এখানে রাত্রি অর্থে। অর্থাৎ আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের আমরা যে মানব সমাজ, তারা কোন অমানবিক স্তরে পৌঁছে যাচ্ছি। আমি একটু আগে বললাম যে কবিতা লোকে আলোচনা করলে সমাজের 100টা মানুষ এর মধ্যে 90টা মানুষ সেটা নিয়ে ব্যঙ্গ করে, আর সেই 90টা মানুষ কিন্তু মদের ঠেক নিয়ে কোনো কথা বলে না। 10টি মানুষ হয়তো সেই সাহিত্য চর্চার প্রশংসা করে। তাহলে সমাজটা কি নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে না? এটাই তো রাত্রি। রাত্রি মানে এই আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। তাহলে কোন অন্ধকার, কোন আলো? না সেখানে কবি আশা নিরাশা, সেখানে কবি ব্যক্তিগত স্বার্থ মহত্তর ক্ষেত্র, এই দুটো দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়ে তারপর তিনি সেখান থেকে উত্তরিত হচ্ছেন, নিয়ে তার বোধ জাগছে। তবেই তো বোধ কবিতা আমরা বুঝলাম। এই যে আমাদের আমাদের ভিতরে যে অন্ধকার চলে এসছে, সেই রাত্রি নিয়েই তো আমাদের কবিতা। আমরা সেই দিক থেকে বলবো
যে কাব্যটির নাম যদি ভালো করে তোমরা কাব্যটির নাম যদি দেখো, তোমরা দেখতে পাবে যে কাব্যের নাম লেখা রয়েছে, দেখো, ৭টি তারার তিমির। ৭টি তারার তিমির এখানে কাব্যের নাম। দেখো, ৭টি তারা থাকা সত্ত্বেও তিমির অন্ধকার। ৭টি তারা থাকাকালীন অন্ধকার হবে কেন? আলো থাকার তো কথা ছিল। এটাকে যদি প্রতীক অর্থে নিই, বিগ বাজারে এত আলো, আমাদের বিয়ে বাড়িতে এত আলো, তা সত্ত্বেও এত অন্ধকার কেন? এই আলোগুলো তো আমাদের দেখনদারি আলো। একলা হয়ে দাঁড়িয়ে আছি, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আমরা যে ঝকমকে আলো দেখি সেগুলো তো হ্যালোজেনের আলো। আমরা যে ঝলমলে আলোগুলো দেখি সেগুলো তো নিয়ন আলো। এই আলো তো বড় কৃত্রিম, এই আলো তো বিজ্ঞাপনের আলো। তাহলে প্রকৃত আমাদের ভিতরের আলো কি রয়েছে, না আমরা আমাদের এই সমাজ, আমরা নিজেকে একটু সরিয়ে নিয়ে গিয়ে একটু দূর থেকে মনের জায়গা থেকে বা অন্য মন নিয়ে যদি দূর থেকে একটু সমাজটাকে দেখি, তাহলে দেখবে বাহ্যিক আলো ব্যাপক বেড়ে গেছে। আমরা রাস্তা দিয়ে বাইক নিয়ে গেলে আমরা দেখতে পাই রাস্তার দুদিকে কত আলো। আর আমাদের মনন যখন লম্প ছিল, হ্যারিকেন ছিল, তখন যেন সেই মননের আলো অনেক বেশি ছিল। আমরা অনেক উঁচু সিঁড়ি তৈরি করছি, জীবনানন্দের কবিতাতেই আসে। অনেক উঁচু সিঁড়ি তৈরি করেছি, অনেক ওপরে আমরা উঠছি, কিন্তু একের পর এক আবার সিঁড়িগুলো ভেঙে যাচ্ছে। আমাদের অন্য মনের সিঁড়িগুলো ভেঙে যাচ্ছে, আমাদের অন্য অনুভবের সিঁড়িগুলো ভাঙতে ভাঙতে আমরা শেষ হয়ে যাচ্ছি। আমরা কংক্রিটের সিঁড়ি আমরা তৈরি করছি, কিন্তু মানুষ তো শুধু কংক্রিট নিয়ে নয়, মানুষ তো তার অন্য অনুভবের ক্ষেত্র নিয়ে মানুষ, সেই জায়গাগুলো আমাদের শেষ হয়ে যাচ্ছে। রাত্রির আকীর্ণতা আমাদেরকে আঁকড়ে ধরেছে, তাই আমরা মননের দিক থেকে সেই আলোর সন্ধান আমরা পাচ্ছি না। আমরা যেন অন্ধকার থেকে আরো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছি। রাত্রির সেই প্রতীকটা তোমাকে বুঝতে হবে এখানে। আমরা যদি অনেক পূর্বে চলে যাই, তোমাদেরকে ৩ জনের আমি নাম বলবো। একজনের নাম হচ্ছে বোদলেয়ার, আরেকজনের নাম হচ্ছে র্যাবো, আরেকজনের নাম হচ্ছে টমাস টার্নস এলিয়ট। যদি পরপর এই ৩ জনের তোমরা সাহিত্য পাঠ করো, দেখতে পাবে যে বোদলেয়ার প্রথম তিনি সেই জায়গাটি অনুভব করলেন, গণিকা, বেশ্যা, কুৎসিত, কুষ্ঠরোগী, এইগুলোতে সমাজ ছেয়ে যাচ্ছে, প্রতীক অর্থে ব্যবহার করলেন। আমরা পরবর্তীকালে দেখেছি, আমরা নিশ্চয়ই র্যাবোর মাতাল তরণী কথা আমরা সুধীন্দ্রনাথ দত্তের কবিতা পড়া থেকে আলোচনা করেছিলাম, সেগুলো পুনরুক্তি হয়ে যাবে আলোচনা করলে। টি.এস. এলিয়টের তার দি ওয়েস্টল্যান্ড, দি হলো ম্যান, আমরা যদি ঠিকমতো অনুধাবন করি, আমরা দেখতে পাবো সেখানে ইউরোপের মানুষদের তাদের অফিসে বলো, সেখানে টেমস নদীর ধারে বলো, সেখানে কত চাকচিক্যময় সমাজ, কিন্তু প্রকৃতপক্ষে কবি দেখতে পাচ্ছেন যে সমাজটা কত অন্তর্নিহিতভাবে কত শেষ হয়ে গেছে। যে মহিলাটি, টি.এস. এলিয়টের কবিতায় আছে, দেখবে যে মহিলাটি
অফিসে গেছে, অফিসের বসকে তাকে তোষামোদ করে তার পদোন্নতি ঘটানোর জন্যে তাকে কিস দিতে হচ্ছে এবং তারপর আবার আয়নাতে ভালো করে মুখটা দেখে নিচ্ছে, নিয়ে আবার লিপস্টিক ঠিক মতো লাগিয়ে সে বাড়ি ফিরে এসে আবার স্বামীকে কিস দিচ্ছে। টোটাল তার যাত্রাপথটা কিন্তু আলোতেই, কিন্তু সত্যি করেই কি সে আলোতে যাত্রা করছে? সে কি একটা ফাঁফা মানুষ নয়? আমরা আমরা জীবনানন্দের রাত্রি কবিতা পড়তে গিয়ে আমরা অনুভব করব যে সত্যিই আমার এই সমাজটা প্রকৃতপক্ষে যে পার্সেন্টেজে বেশি হারে আমি তুমি এ বা ও এটা নয়, পার্সেন্টেজে বেশি হারে আজকে রাত এই দিকে যাচ্ছে, আইপিএল এর উদ্বোধন ম্যাচে দিশা পাঠানির গান বা নাচ দেখার জন্য বেশি আগ্রহী না দিনের শেষে একটা রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য তার মন প্রাণ ছটফট করে? সমাজ কোন দিকে যাচ্ছে? মুখে তো অনেক কিছু বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কোন দিকে যাচ্ছি যদি নিজেদেরকেই প্রশ্ন করি, তার উত্তর আমরা ঠিক পাবই। ছেলেমেয়েরা, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে তো এই কাব্যটা প্রকাশ পাচ্ছে, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তার পরবর্তী সময়ে কবিতাটা লেখা হয়েছে। ধরে নাও তখন আমার সমাজে কি ধরনের অধঃপতন, এবং আজকে আজকে তো জীবনানন্দ নেই, আজকে তো এই কবিতাটাকে আমরা যখন আলোচনা করছি তখন আমাকে আজকে কতটা আরো অন্ধকার নেমেছে সেটাও তো দেখতে হবে। জীবনানন্দ যখন লিখছেন 1947-48 এরকম কাল পড়বে, আর আজকে এই সময়টা মনে রাখবে একবিংশ শতকের আজকে দ্বিতীয় দশক আমরা চলছি, দ্বিতীয় দশকের আমরা মধ্যস্তরে আমরা পৌঁছে আছি। তাহলে সেই সময়ে রাত্রি কি কমেছে না জীবনানন্দীয় ক্ষেত্র থেকে আরো বেড়েছে, সেটা আমরাই উপলব্ধি করব। সেটাকে তো আর জীবনানন্দ উপলব্ধি করাতে পারবেন না, কারণ তার কবিতাটা অনেক আগে লেখা হয়ে গেছে, তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন আমরা উপলব্ধি করবো এই কবিতা পড়ার পর যে সত্যি রাত্রি কি আরো ঘনীভূত হলো, না সত্যি নতুন কোনো সূর্য আমাদের জীবনে উঠছে, যে সূর্য আমাদের আমাদের অন্তরকে আলোকিত করবে। আমরা আসছি কবিতার মধ্যে। কবিতা অনুভব করো তোমরা, এই ভূমিকা থেকে কবিতাকে বোঝার চেষ্টা করো। দেখো, হাইড্রান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল। খুব সূক্ষ্মভাবে অনুভব করো কবিতাটি। হাইড্রান্ট খুলে নিয়ে, হাইড্রান্ট কোথায় থাকে তোমরা সবাই জানো, হাইড্রান্ট থাকে শহরে। ওয়াজ পাড়াগ্রাম গ্রামে কোনো হাইড্রান্ট থাকে না 1948 সালে। হাইড্রান্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটে নেয় জল। কুষ্ঠরোগী জল চেটে নিচ্ছে, কুষ্ঠরোগী জল চেটে নিচ্ছে। জল চেটে কারা খায়? মনুষ্যতর প্রাণীদের মধ্যে একটা শ্রেণী আছে, তারা জল চেটে খায়। মনুষ্যতর প্রাণী মধ্যে কিছু শ্রেণী আছে যারা চেটে খায় না, আবার কিছু আছে জল চেটে খায়। তার মধ্যে একটি শ্রেণী হলো কুকুর। কুষ্ঠরোগী চেটে নেয় জল, এটা প্রতীক। আমাদের সমাজটা কুষ্ঠরোগাক্রান্তের মতো হয়ে গেছে। আমাদের সমাজটা ওই রাস্তায় যে ঘেয় কুকুরগুলো ঘুরে বেড়ায় সেই পর্যায়ে আমাদের সমাজে মানুষগুলো পৌঁছে গেছে। তাই চেটে নেয় জল, হাত দিয়ে জল খাচ্ছে না, চেটে জল খাচ্ছে। আমরা জানি এই চেটে শব্দটিকে লেহ্য
চব্য-চস্য লেহ্য পেয়, সে লেহ্য দিয়ে ব্যবহার করা হয়। তা মানুষ যখন জল চেটে খায়, তখন তো সেই মানুষ, সে তো মনুষ্যতর প্রাণীর পর্যায়ে পৌঁছে গেল। তাহলে কি আমরা জল চেটে খাই? তা আমরা জল চেটে খাই না। আমরা জল চাটছি না। সকাল থেকে উঠে তো পা চেটে, চেটে বেড়াচ্ছি। তো চাটাটা কি আমরা চাটি না? আমরা তো, কুকুরেরা তো তারা স্বভাবগতভাবে চাটে। আর আমরা তো প্রভাবগতভাবে চাটি না। ফলে আমাদের চাটাটাই তো নোংরামি, নয়? আমরা কত ক্ষেত্রে কত চেটে বেড়াই। অথবা সে হাইড্রান্ট হয়তোবা গিয়েছিল ফেঁসে, হাইড্রান্টের জল কুষ্ঠরোগী খাচ্ছে। যদি কুষ্ঠরোগীর জায়গায় আমরা যাই, কুষ্ঠরোগী, তাহলে আমরা কুষ্ঠরোগীর মতো হয়ে গেছে, কুষ্ঠরোগী বানানো হয়েছে আমাদেরকে। বা আমরা আমাদের পূর্বতন মানুষদেরকে দেখে আমরা কুষ্ঠরোগী হয়েছি, আমাদেরকে বানানো হয়েছে, আবার আমরা হয়েছি, আমরা তাদেরকে দেখে হচ্ছি। এই যে কুষ্ঠরোগী বানানো হচ্ছে আবার হচ্ছি, সেই জলটা চেটে চেটেও অনেক সময় পায় না, কারণ হাইড্রান্টটা ফেঁসে যায় অনেক সময়। আমরা স্যার দেখে চাটতে গিয়েও তো পিএইচডিতে আবার চান্স পায় না। এখানে নেটের ছেলেরা তো স্বীকার করবে কথাটি আমার। বিশ্ববিদ্যালয়ে কত স্যারেরা আছেন যারা পা গুলো নিয়ে বসে আছে, আয় কতজন চাটবি চলে আয়। এই কথাটা ফেলতে পারবে কোনো স্যার? হয়তো তার ক্ষমতার প্রয়োগ করে বলবে যে নির্মলবাবু আপনি মিথ্যা কথা বলছেন। কিন্তু মননে গিয়ে প্রশ্ন করুন তো, যে আপনাদেরকে শুধু পা গুলো চাটে, আপনাদের কোনো রকম ভাবে আপনাদের সত্তাগত জায়গা থেকে নয়, আপনাদের পা গুলো চাটে শুধুমাত্র একটা পিএইচডিতে চান্স পাবে বলে। তাহলে পা গুলো আপনি চাটা করাচ্ছেন। আর ও পূর্বতন তার দাদা দিদিকে দেখে ও শিখে গেছে কেমন করে তেল দিয়ে পা চাটতে হয়। এটা সেই কুষ্ঠরোগীর কথা বলা হচ্ছে। আমি একটা উদাহরণ দিলাম। এরকম ভুরি ক্ষেত্র আছে যেখানে চাটা হয়, নয়? আমরা সে অন্য আরো বিভিন্ন উদাহরণে নাই বা গেলাম। যেহেতু তোমরা এখন পড়ছো, তোমাদের ক্লাস নিয়ে উদাহরণ দিলাম। রাজনৈতিক ফিল্ডে গেলে তো ভুরি উদাহরণ পাবে তুমি। ঠাকুরের মন্দিরে গেলে তুমি দেখতে পাবে পুরোহিতের পা কেমন করে ভক্তরা চাটছে, চেটে পরিষ্কার করে দিচ্ছে একদম, তার নিজের একটা ক্ষুদ্র স্বার্থের জন্য। এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে, দুপুর রাত দল বেঁধে নামে। একবার অনুভব করো সমাসক্তি অলঙ্কারকে। এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে। দুপুর রাত, রাত কখনো দল বেঁধে নামতে পারে? মনে পড়ে দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, পাড়া কখনো ঘুমাতে পারে না? পাড়ার মানুষেরা ঘুমাচ্ছে। তাহলে সমাসক্তি অলঙ্কার। ঠিক সেই রকম এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে। দুপুর রাত মানে গভীর রাত। এই গভীর রাতে নগরীতে দল বেঁধে কি রাত নামে, না গভীর রাতে সেই দুর্বৃত্তায়নের রাত চলে? গভীর রাত্রে যারা নামে রাস্তায়, তারা তো মূলত ব্যতিক্রম কেউ থাকতেই পারে। মূলত তাদের তো এক ধরনের অসৎ মনোবৃত্তি। তাই এখন দুপুর রাত নগরীতে দল বেঁধে নামে। একে কি আমরা শুভ ক্ষেত্র বলবো? একটি মোটর কার গারলের মতো গেল কেসে, গারলের মতো। গারল কথাটা কেন বলা হলো? এটা উপমা অলঙ্কার। একটি মোটর কার গেল কার মতো কেসে? গারলের মতো কেসে। গারল, গারল হচ্ছে নির্বোধ। গারল হচ্ছে নির্বোধ এবং সে নিজেই ভাবে আমি বোধ সম্পন্ন।
সেই তার গলায় শ্লেষ না থাকলে সে কাশলে যেমন হয় আওয়াজ, সেই তার মতো করে আওয়াজ করে মোটর গাড়িটা গেল। মনে রাখবে, যতই মোটর গাড়ি হোক, আসলে মোটর গাড়ি গেল গাড়লের মতো কেসে, সেখানে মোটর গাড়িটা কি জীবন্ত কোনো প্রাণী, না তার ভিতরে কোনো প্রাণী বসে আছে যেটা মানুষরূপী? কিন্তু সে তো সত্তাগত আফ্রিকার জঙ্গলের পশুকেও হার মানায়। তাই মোটর কার যে চালাচ্ছে বা মোটর কারে যে চেপে আছে, দেখবে তোমরা লক্ষ্য করবে, তোমাদের বন্ধু বান্ধবীরা যদি একটা কবিতা লেখে, আমি দেখেছি, আমি 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 দারুণভাবে সমাজকে দেখি। তোমাদের বান্ধবীরা কেউ ধর একটা কবিতা লিখেছে বা একটা সুন্দর ছবি এঁকেছে। আমি যখন আরণ্যক উপন্যাস পড়াচ্ছিলাম, আমি বলেছিলাম যে আরণ্যক উপন্যাসের টাঁড় বারো, বন্য মহিষের দেবতা টাঁড় বারো, আমি যখন পড়াচ্ছিলাম আমি বললাম এই ছবিটা কোনো চিত্র করে আঁকা আমি দেখিনি। তো তোরা কে ছবি আঁকতে পারিস, সেটা ছবি আঁকবি তো। নিয়ে একজন ছবি এঁকেছিল, সেটা তার ছবিটা আমি পোস্ট করেছিলাম। তো সেই ছবিটায় যতজন লাইক দিয়েছে তার সংখ্যাটা খুব সীমিত, কিন্তু আমি যদি একটা BMW গাড়ি কিনি এবং যদি সেইটা আমার পেজে পোস্ট করি, তাহলে আমি নিশ্চিত যে 1000 পেরিয়ে যাবে লাইক দেওয়া। মনে রাখবে, গাড়ল একেই বলে। একটা কবিতা যে লেখে, সে তার কবিতাটা 5 জনের সামনে গিয়ে বলতে পারে না যে আমি একটা কবিতা লিখেছি। আমার সমাজটা এমন হয়ে গেছে, সে বলতে পারে না, তার লজ্জা লাগে। আর যে একটা আইফোন কেনে, সে তার আইফোনটা হাতে করে নিয়ে সে বান্ধবীদের মধ্যে বলে, এরকম করে দেখায়, আমি দেখাচ্ছি তোমাকে, বলে কেমন আছিস, তোরা সব ভালো আছিস তো, এই আইফোনটা নিয়ে। হ্যাঁ, তার লক্ষ্যটা হচ্ছে যে দেখ আমি আইফোন কিনেছি। তাহলে ওই আইফোনটা গাড়ল ইজ ইকুয়াল টু, আইফোনটা গাড়ল নয়, আইফোনে তো কোনো চেতনাই নেই। আসলে আইফোনটা যার হাতে আছে সেই হচ্ছে একটা গাড়ল। আমরা যন্ত্র করে এতটাই যন্ত্র সর্বস্ব হয়ে গেছি যে সেটাকে গাড়ল ছাড়া, ওই গাড়লের মতো গেল কেসে, মোটর গাড়ি কাঁচতে পারে না। কিন্তু গাড়লের মতো গেল কেসে, ওই মোটর গাড়িটা যে যাচ্ছে তার ভিতরে যে বসে আছে সেই তো একটা গাড়ল। মোটর গাড়িটা কেন গাড়ল হতে যাবে? যন্ত্র কি তোমাকে বলেছে যে রাত্রেবেলা ঘুমানোর সময় আমার পাশে মোবাইল নিয়ে শো, নিজের মাটাকে বাদ দিয়ে? তোমাকে বলেছে? যন্ত্র বলতে গেছে? তুমিই তো যন্ত্রকে টেনে টেনে এনে কি করছো, তোমার মাথার চারপাশে রাখছো নিজের মাটিকে সরিয়ে দিয়ে। তাহলে গাড়লটা কে? ওই মোবাইলটা না তুমি? মনে রাখবে, আমরা সেই যন্ত্রকে বাড়াবাড়ি জায়গায় আমরা নিয়ে গেছি, যন্ত্র তো আমাদেরকে নিয়ে যায়নি। তাহলে প্রকৃত গাড়ল কে? মোটর কারটা না মোটর গাড়ির চালক? আমরা প্রথম স্তবক আমরা আলোচনা করলাম, ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে পরিষ্কারভাবে বোঝা গেল। হ্যাঁ আমরা স্যার। আসছি হ্যাঁ স্যার। পরের ক্ষেত্রের মধ্যে আসছি। হ্যাঁ স্যার। অস্থির পেট্রোল ঝেড়ে সতত সতর্ক থেকে তবু অস্থির পেট্রোল ঝেড়ে, অস্থির পেট্রোল, খেয়াল রাখবে, অস্থির। কেন অস্থির? কারণ সবসময় আমরা একটা টেনশনের মধ্যে আছি। এই যে অস্থির পেট্রোল ঝেড়ে, এই যে আমাদের এই যে জীবনের গাড়ি, সেই জীবনের গাড়িগুলো তো পেট্রোল গাড়ির মতো চলছে। সে অস্থিরতা দেখবে আমাদের এখন অবলম্বন হয়ে গেছে। সে আমাদেরকে চিহ্নিত করাচ্ছে কিন্তু অস্থির পেট্রোল দিয়ে। প্রতীক, সতত সতর্ক থেকে তবু, সব সময় সতর্ক আমরা।
সব সময় সতর্ক, বৌমা সতর্ক, শাশুড়ির সঙ্গে ঘর করছে সব সময় সতর্ক, শাশুড়ি সতর্ক, ভাই ভাইয়ের সঙ্গে সতর্ক, অফিসের কলিগ তার কলিগের সঙ্গে সতর্ক, রাজনৈতিক নেতৃত্ব আর এক নেতৃত্বের সঙ্গে সতর্ক, কবে ও আমাকে উল্টিয়ে নিজের জায়গা পেয়ে যাবে। তোমরা যদি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তার বাতাসি কবিতা পড়ো, দেখতে পাবে যে হেমাঙ্গকে দেখবে দুদ্দার করে উঠে গেল সিঁড়ি দিয়ে। হেমাঙ্গ সত্যি কি উঠে গেল? কি অপূর্ব কবিতা না? বাস একজন বলছে যে হেমাঙ্গ তাদেরই পাড়ার কেউ, হয়তো হেমাঙ্গ, হেমাঙ্গ জানিস হেমাঙ্গ দুদ্ধার করে উঠে গেল। দুদ্ধার করে উঠে যাওয়া মানে হেমাঙ্গ বড়লোক হয়েছে, কোনো হয়তো প্রমোটারি ব্যবসা করে বা কোনো বিজনেস করে বা যা করে হোক। হেমাঙ্গ দুদ্ধার করে উঠে গেছে, জানিস? সেটা তোমার বাবা বলবে, আমার কাকা বলবে, আমাদের পাড়ার লোকে বলবে, দেখলি হেমাঙ্গ কোথায় উঠে গেল। আসলে সত্যি কি হেমাঙ্গ উঠে গেছে? হেমাঙ্গ ধরো কোনো 2 নম্বরই ব্যবসা করে কোনো অসৎ উপায়ে হেমাঙ্গ দুদ্ধার করে উঠে গেছে, তা সমাজ তো হেমাঙ্গকেই দেখে। সমাজ কাকে দেখে বলো? আমার নিজের এলাকায় একজন ব্যক্তি কবিতা চর্চা করেন, আমার নিজের এলাকায়, আমার বলতে বড় কষ্ট হচ্ছে আমার নিজের এলাকায় একজন কবিতা চর্চা করেন, এখনো করেন, অনেক বয়স হয়ে গেছে। আমি যখন একটা সময়ে যখন অনুষ্ঠান করতাম বা কবিতা আবৃত্তি করতাম, তখন তার কাছে আমি অনেকবার তার কাছে গিয়ে আমি সেই কবিতার যে স্বরক্ষেপণ সেগুলি তার কাছে আমি শিখেছি। তিনি আমার গুরুদেব বটেন। তো আমি যখন তার সঙ্গে তিনি আসতেন এবং আমাকে খুঁজে বেড়াতেন, অন্য জায়গায় বাড়ি, তো যখন সাইকেল করে আসতেন তখন উনি আমাকে খুঁজে বেড়াতেন, দূর থেকে দেখতে পেয়ে নির্মাণ বলে ডাকতেন। তো কি মধুর ডাক সেই ডাক। তা তিনি ডাকতেন, যখন আমি যেতাম তারপর তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হতো। কথা হওয়ার পর যখন আসতাম তখন আমার বন্ধুরা আমাকে সে মেরে পুঁতেই দেবে এমন অবস্থা। আর সেই মানুষটি এলে এত রেগে যেত সবাই। সে কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু তাকে আমি খুব কম লোক দেখেছি তাকে শ্রদ্ধা করে, কিন্তু তাকে ব্যঙ্গ করা, তাকে নিয়ে আড়ালে আবডালে তাকে নিয়ে উপহাস করা, কারণ সে বড় লোক নয়, জানো? সে বড় লোক নয়। আমি যখন তার বাড়ি গেছিলাম, বাড়ির প্রাচীরটা পড়ে গেছে, কিন্তু আমি তার কাছে গিয়ে শুনেছি একের পর এক রবীন্দ্রনাথের পৃথিবী কবিতা, বিদ্রোহী কবিতা, আমার কৈফিয়ত কবিতা, তার কাছে শুনেছি বোধন কবিতা পর। তিনি কোনো বইপত্র নিয়ে আমাকে বলছেন তা নয়। আমি দেখেছি একজন মানুষের সাহিত্যের প্রতি ভালোবাসা। অথচ আমি দেখেছি আমার এলাকার অসংখ্য মানুষ তাকে কি হারে তাকে ছোট করে, তিনি কারও কোনোদিন ক্ষতি করেননি, কিন্তু তাকে এত উপহাসের পাত্র তিনি কারণ তিনি কবিতা আবৃত্তি করেন, কারণ তিনি যে মদ খান না, তিনি তো লোকের মেরে মুড়ি দিয়ে বড়লোক হননি না। আমার এই কথাটা বলতে গিয়ে বড় কষ্ট হচ্ছে, জানো? এটাই আমাদের সমাজ। এই সমাজকে আমি শুধু কবিতা পড়ে তোমাকে বোঝাচ্ছি এটা নয়, এই সমাজকে আমি নিখুঁতভাবে দেখেছি আমার জীবনে। আজকে এই ছেলেটিকে আমি যে সম্মান দিলাম তার পিছনে অনেক কারণ আছে আমার। তো অস্থির পেট্রোল ঝেড়ে সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে। ওই যে দুদ্দার করে উঠছে হেমাঙ্গ, তো হেমাঙ্গ তুলবে তোমাকে লাথি মেরেই। তোমার বান্ধবী পিএইচডিতে চান্স পেল, আর তোমাকে তো স্যার বলেছিল যে এইবারে তোমাকে দেবেই, কিন্তু তোমাকে দিল না কেন? কারণ তোমার বান্ধবী তোমার নামে গিয়ে বদনাম করেছে স্যারের কাছে। তুমি জানো না সেটা? তুমি জানো না? আমি জানি সেটা। তোমার নামে গিয়ে উল্টো পাল্টা লাগিয়েছে স্যারকে, আর স্যারও কান পাতলা আছে। নিয়ে তোমাকে বললো আর হবে না, তোমার হবে না। সেই বান্ধবীটি চান্স পেল। এরকম কত উদাহরণ নেবে তুমি? এই যে দুদ্দার করে উঠছে আর ল্যাং মারছে। আমরা তো এখন ল্যাংয়ের যুগে চলে এসেছি, নয় ল্যাং মারার যুগে চলে এসেছি আজকে আমরা। দেখবে চারিদিকে দেখবে শুধু কে কাকে কখন ল্যাং মারে।
বৌমা বিয়ে হয়েছে, শাশুড়িকে গিয়ে মা মা করলো, শাশুড়ি কি ভাবলো, হ্যাঁ আমি ওর মাই বটি। কয়েকদিন পর দেখবে ছেলেকে নিয়ে ভাগলো কোয়ার্টারে। শাশুড়ি সেই দিনে বুঝলো এ আমার বাড়িতে কে এসেছিল, এ তো মেয়ে নয়, এ তো আমার বাড়িতে রাক্ষস এসেছিল। তো এই যে এই 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 যে গেছে পড়ে জলে, এইভাবে কেউ দুদ্দার করে উঠছে আর কেউ পড়ছে। তিনটি রিক্সো ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে, মায়াবীর মতো জাদু বলে। তিনটি রিক্সো ছুটে মিশে গেল। এটার মধ্যে আমরা বলবো যে সুর রিয়ালিজমের একটা ছাপ এর মতো রয়েছে। তিনটি রিক্সো ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্প। মনে রাখবে, জ্যোৎস্না রাত্রে মাতারা হলো এটা নয়। রিক্সো দৌড়াচ্ছে, ছুটছে কোথায় না গ্যাস ল্যাম্পে। মায়াবীর মতো জাদু বলে। এই যে মায়াবীর মতো জাদু বলে, জাদু কখনো আসল জিনিস নয়। জাদু হচ্ছে একটা ম্যাজিক, মনে রাখবে, সেটা কখনো সত্যি নয়। আমরা মিথ্যাচারিতায়, আমরা মেকিতে আমরা ভরে গেছি। সেই জাদু বলে ছেয়ে গেছে, অর্থাৎ যান্ত্রিক জীবন। সেটাকে সুরিয়ালিজমের ক্ষেত্র এনে এখানে কবি প্রকাশ করলেন, মায়াবীর মতো জাদু বলে। তাহলে জাদু বলে। পিসি সরকার বলছেন আমি যেগুলো দেখালাম এগুলো মনে রাখবেন একটাও সত্যি নয়, শুধু ভেলকি। তাহলে এই মেকি জিনিসগুলো নিয়েই আমরা তাকেই সত্য বলে ভাবছি। ওই মোটর কার গারলের মতো কেসে যাচ্ছে, সে প্রকৃতপক্ষে কিন্তু গারল, কিন্তু সেটাকেই আমরা গারলেরা সেটাকেই আমরা মাথার উপর রাখছি। নয়, আমাদের একটি গল্প ছিল, যে গল্পে একটি বাচ্চা ছেলে, সে তার বাবা একটি দামি গাড়ি কিনেছে সাদা রঙের। তো সেই বাবা এবং মা সেই গাড়িটি নিয়ে হয়তো বেরোবে কোথায়, তো তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। তখন দেখছে নতুন গাড়ি, তো দেখছে ছেলেটি গাড়ির কাছে গিয়ে কি করছে। তো কাছে গিয়ে দেখছে গাড়িটার পাথর নিয়ে গাড়িটার দাগ দিচ্ছে, তারই ছেলে দাগ দিচ্ছে। রাগ ধরে যাবে না মাথায়, এত টাকা খরচা করে একটা এত দামি গাড়ি কিনেছে, গাড়িটা ছেলেটা দাগ দিচ্ছে পাথর দিয়ে, নিজের ছেলে। তখন এই বাবা কি করলো না, সেই ছেলের একবারে আঙুলটাকে পাথর করে থেঁতলে দিল। তারপর রাগ কমলো তার। রাগ কমার পর দেখলো আমি কি ভুল করলাম, কারণ সে আঙুলটা কেটে ফেলে দিতে হলো। মূল সুর কি পেলে তুমি, মূল জায়গাটা কি পেলে, এটাই পেলে যে তার প্রথমের পর্যায়টি ছিল গারলের পর্যায়, যেখানে সে তার ছেলেকে ওইভাবে আঙুলটাকে থেতলে দিল, ওটা গারলের কাজ। আসলে ঘুরে এসে দেখলেন গাড়িতে লেখা রয়েছে, বাবা আমি তোমাকে ভালোবাসি, পাপা আই লাভ ইউ। তখন সেই বাবার চেতনা এলো, কিন্তু ওই আঙুলটা তো ফিরে এলো না। একে বলে গারল, একে বলে মায়াবী জাদুতে তুমি তোমার পায়ের তলায় মাটিটাকেই ভুলে যাচ্ছ। আমিও ফেয়ারল্যান্ড ছেড়ে দিয়ে এগুলো এই কবিতায় কবি যেন একজন যাত্রীর মতো, এক একটা দৃশ্যপট চেঞ্জ হচ্ছে। কবি যেন এই ভাঙা বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ভাঙা জীবনের তার একজন প্রতিনিধি হয়ে যেন তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের মধ্যে, এক একটা দৃশ্যপট। আমিও ফেয়ারল্যান্ড ছেড়ে দিয়ে হঠকারিতায় মাইল মাইল পথ হেঁটে দেয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে, টেরিটি বাজারে চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে। মনে রাখবে, ফেয়ারল্যান্ড একটা জায়গা, হঠকারিতা মাইলের পর মাইল হেঁটে তারপর দেওয়ালের পাশে দাঁড়ালাম বেন্টিং স্ট্রিটে গিয়ে, টেরিটি বাজারে। দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ালাম কেন, মাইলের পর মাইল হেঁটে বেন্টিং স্ট্রিটে গেলাম কেন, টেরিটি বাজারে গেলাম কেন, না এক এক জায়গায় যাচ্ছে এবং হঠকারিতায়। সেটা ভালো করে লক্ষ্য করো, চীনে বাদামের মতো বিশুষ্ক বাতাসে। চীনে বাদাম, সেখানে প্রকৃত কোনো রস নেই। চীনে বাদামের তার খোলার যেমন বিশুষ্ক ক্ষেত্র,
সেরকম দয়াহীন মায়াহীন শুধু বাণিজ্য প্রবৃত্তি, শুধুমাত্র হঠকারী সিদ্ধান্ত, শুধুমাত্র জুগুপ্সা, শুধুমাত্র যান্ত্রিক একটা প্রলোভন, শুধুমাত্র যান্ত্রিক একটা মায়াবী সেই জাদুর লাইট আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, আর কিছুই নয়। সেটাকেই কবি বলছেন চীনে বাদামের মতো, চীনে বাদাম নয়, চীনে বাদামের মতো বিশুষ্ক। আমরা আমরা অনেক গভীর গহনে যদি অবনী বাড়ি আছে, অবনীকে যদি আমরা দরজাটা, এই দরজাটা, এই তো দরজা না, এইটাই তো দরজা। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করা নাড়া। অবনী বাড়ি আছো, কে ডাকছে অবনীকে? এই দরজাটা খুলে যদি অবনীকে বের করতে পারি, তাহলে চিনে বাদামের ওপরে যে খোলাটা রয়েছে, সে খোলার ভিতরে তো রস আছে। আমরা সেই জায়গা অব্দি পৌঁছাতে পারছি না। ছেলেটার আঙুলটাকে বাবা তো থেতলে দিল, তারপরও তো বাবার সেই ভিতরের মানবীয় রসটা এলো। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কিন্তু দরজাটা খুলে কোনো অবনী বেরোতে পারে, আর গোটা পৃথিবীর লোক ঘুমিয়ে থাকে, কেউ কেউ জাগে। মোদির আলোর তাপ চুমো খায় গালে, মোদির আলোর তাপ, মোদির আলোর তাপ তোমরা একটি শব্দ থেকে বুঝে নাও, মোদির আলোর। তোমরা, আমি, আমরা, ছেলেমেয়েরা, আমি শুধু বিশ্লেষণ করছি, আমি মহৎ কোনো ব্যক্তি নই। তোমরা, আমি, আমরা যখন আইপিএল দেখতে গিয়ে, যখন দিশা পাটানির যখন তার ওই স্বল্প বেশা, তার ওই নাচ যখন দেখছি, তখন ওর নাম হচ্ছে মদিরতা। আর আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, তার নাম হচ্ছে শুদ্ধ নির্মলতা। মদিরতা জিনিসটা আলাদা। মোদির আলোয় তাপ চুমো খায় গালে। আমরা অনেকে বলি যে আমরা প্রেম করছি, সত্যি কি আমরা প্রেম করি? না, আমরা শুধু আমাদের জৈবিক চাহিদা মেটানোর সেই মাদকতা নিয়ে আমরা আকৃষ্ট হই। একটা রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যখন পেরিয়ে যাচ্ছে, তার দিকে যখন একটা ছেলে তাকাচ্ছে, তখন মেয়েটা ভাবছে যে আমাকে কতই না ভালোবাসে। তার এই ভাবনাটা হচ্ছে পিসি সরকারের ম্যাজিক। আর যে তাকে দেখছে, সেও এই ওপর লেভেলে ভাবছে কতই না ভালোবাসি, আসলে কিচ্ছু না। ওই ছেলেটাও ভিতরে ঢোকেনি, আর মেয়েটাও তাকে ভিতরে ঢোকাতে পারেনি। দোষ উভয় পক্ষেরই। মনে রাখবে, ছেলেটা তার চামড়ার প্রতি আকৃষ্ট হয়েছে, ছেলেটা তার ওই বাহ্যিক ওই লাইটের প্রতি আকৃষ্ট হয়েছে, ওই মেকআপের প্রতি আকৃষ্ট হয়েছে, তার এই চুলের কালার করেছে বিউটি পার্লারে গিয়ে, সেইটার প্রতি আকৃষ্ট হয়েছে, তার এই দোকান থেকে দামি ড্রেস কিনেছে, সেইটার প্রতি আকৃষ্ট হয়েছে, আর যে হ্যালোজেনের লাইটটা এসে পড়ছে, সেই লাইটের প্রতি আকৃষ্ট হয়েছে। সেই মেয়েটার গভীর মননের প্রতি আকৃষ্ট হয়নি। আসলে এই খেলাতে উভয়ই মেতে উঠেছে। দেখবে আজকের সমাজের দিকে ছেলেমেয়েরা তাকিয়ে দেখবে, যখন বলে বড় হাসি পায় যে আমি প্রেম করছি। সত্যি কি প্রেম করছে? যদি প্রেমই করতো, তাহলে যে ছেলেটির সঙ্গে প্রেম করছে, তাকে, সে যখন প্রতিষ্ঠিত হলো না, তাকে ছেড়ে দিয়ে অন্যজনকে যখন সে বিয়ে করছে, সেটাও তো ভালোবাসা নয়, সেটাও তো সেই টাকার মদিরতা। এটা ছিল চামড়ার মদিরতা, ওটা হলো টাকার মদিরতা। তুমি যখন টোটোওয়ালা হেদোকে ছেড়ে যখন এরোপ্লেনের পাইলট জেদোকে বিয়ে করছো, তখন তুমি তো হেদোকেও ভালোবাসো না, আর জেদোকেও ভালোবাসো না। শুধু মদিরতার তার ট্র্যাক চেঞ্জ হচ্ছে, নয়? মোদির আলোয় আলোর তাপ চুমো খায় গালে, গালে চুমো খায়। সেই গালে চুমু খেতে গিয়ে তো আবার গালটাও ঠিক মতো পাবে না তুমি, আবার সে তো মেকআপে ভর্তি, না? কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার ঘ্রাণ,
এগুলো হচ্ছে মুনাফার অসাধু ব্যবসা। মুনাফা লাভের অসাধু ব্যবসার এই শব্দগুলি দিয়ে বোঝানো হচ্ছে কেরোসিন কাঠ, গালা, গুঞ্চট, চামড়ার ঘ্রাণ, একেবারে লেনদেন সর্বস্ব জীবন। আমরা তো লেনদেনই হয়ে যাচ্ছি না, আমরা তো লেনদেন। জীবনানন্দ তার বনলতা সেন কবিতায় সুন্দরভাবে উল্লেখ করেছেন, দেখবে সব পাখি ঘরে ফেরে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। দেখো ওই কবিতাতে অন্ধকার আছে, কিন্তু অন্ধকারকে অতিক্রম করে আলো আছে। দেখো কবিতায় থাকে শুধু অন্ধকার, কিন্তু এটাই শেষ নয়। থাকে শুধু অন্ধকার, ওই থাকে শুধু, অন্ধকারটা বাদ দাও, অন্ধকারটা বাদ দাও, খুঁজে পাবে তুমি। থাকে শুধু বনলতা সেন। মনে রাখবে, চারিদিকে অঢেল অন্ধকারকে অতিক্রম করে থাকে শুধু কি? বনলতা সেন। সেটাই কবিতাটার মানে। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার, অর্থাৎ চারিদিক অন্ধকার। আমি বনলতা সেনের মুখও দেখতে পাচ্ছি না, কিন্তু আমার বনলতা আছে অন্তরের আলোয়। তাহলে চারিদিকে অন্ধকার, অথচ তার মাঝে আমার আলোকিত বনলতা সেন। সেই তো বনলতা। লেনদেনকে অতিক্রম করে আমরা 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 বৃদ্ধ বাবাকে, 8 বছর আগে একদিন কবিতা পড়বে জীবনানন্দের, কিংবা আমার বিশ্লেষণ শুনবে, দেখবে বুড়ি চাঁদে গেছে বুঝি বেনে জলে ভেসে, ধরা যাক দু একটা ইঁদুর এবার। অনেক গভীর অর্থ এর। বাড়িতে যারা বুড়ো বুড়ি থাকে, বাড়ির লোকেরাই চায় তারা মরে যাক, কিন্তু এমন একটা ভাব দেখায় যে তারা যেন কতই চাইছে আরো বাঁচুক। আদৌ তা নয়। সন্তান চাইছে বাবা মারা যাক। ওর গহন প্রদেশে গিয়ে ওকে প্রশ্ন করো, ও যদি সেই ভিতরটাকে দেখাতে পারে, তাহলে উত্তর তার এটাই হবে, হ্যাঁ আমি চাইছিলাম বৃদ্ধ বাবাটা মারা যাক, কারণ প্রচুর খরচাপাতি হচ্ছে। এটাই লেনদেন আমার সমাজে। বুড়ি চাঁদ, চাঁদ তো বুড়ি হয়ে গেছে না, বুড়ি চাঁদে গেছে বুঝি বেনো জলে ভেসে, ধরা যাক দু একটা ইঁদুর এবার। আমরা ইঁদুর ধরাতেই ব্যস্ত, অন্ধকারের মধ্যে ইঁদুরকে কটা ধরতে পারলো, সেইটাই তো আমার সমাজ এখন। সন্তান কখনো মা বাবার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে? করে। দেখবে যার বাবা চাকরি করত, রিটায়ার করার পর সেই বাবা যে পেনশন পায় কিংবা অনেক টাকা বাবার নামে আছে, সেই ছেলে বাবাকে যত্ন করে। কেন করবে না? পেনশনের টাকা পায় না? যত বাঁচবে তত লাভ আছে না? খুব গভীরে সমাজটাকে দেখবে। ব্যতিক্রম কেউ থাকতেই পারে। যে বাবা মাঠে চাষ করছিল, আমি তো চাষ করা মা বাবাকে বেশি দেখি, যে বাবা মাঠে চাষ করছিল, তারপর একটা সময় পর সেই প্রেমেন্দ্র মিত্রের বেনামি বন্দরের মতো হয়ে গেছে, ডুবো পাহাড়ের গুঁতো গিলে আর ঝড়ের ঝাঁকুনি খেয়ে যে জাহাজগুলো এখন বেনামি বন্দরে জায়গা হয়েছে, সেই জাহাজগুলো, অর্থাৎ বাড়িতে যে বৃদ্ধ বৃদ্ধার ওই কোণে একটা ছোট্ট ঘরে, স্যাঁতস্যাঁতে ঘরে জায়গা হয়েছে, সেই বাবাটা মরে যাক। ওই বাড়ির যারা উত্তর পুরুষ, ওই বাড়ির যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা প্রত্যেকে চাইছে, কারণ ওই ঘরটা খালি হলে তারা অন্য কিছু সেখানে হয়তো ব্যবস্থা করবে। এটাই আমার সমাজ। কিন্তু বাইরে এমন ভাব দেখাবে, এত মিথ্যাচারিতা, এত অন্ধকার আমার সমাজটা। তুমিও প্রেম করতে গিয়ে সেই মোদির, আমরাও গান শুনছি। আজকে রাত গান শুনেছ? আজকে রাত ওই গানের, ওর যে গান যে নাচছে তামান্না ভাটিয়া, সে যখন নাচছে তখন গানের ওই মুদ্রা সম্পর্কে তোমার কোনো রকম ভাবে তুমি ভিতরে ঢুকেছো? তোমাকে আমি প্রশ্ন করলাম। নাকি তুমি দেখছো তামান্না ভাটের কতগুলো খাঁজ দেখা যাচ্ছে? আমি সমাজে বুকে প্রশ্নটা রাখলাম। তামান্না ভাট ওই গানটা নাচতে গিয়ে তার ওই গানের যে রিদম, ওই গানের যে মুদ্রা, ওই গানের যে ছন্দ, সেইগুলো তো তাকে শিখতে হয়েছে।
তা তুমি কি গানের নাচটা দেখতে গিয়ে সেইগুলো কিছু দেখলে, নাকি দেখছো তামান্না ভাটিয়ার আর কতটা ড্রেস খুললো সেটাই তুমি দেখছো? আমি তামান্না ভাটিয়ার প্রতি এই প্রশ্নটাই রাখলাম যে আপনার কি ওই নাচটা করতে গিয়ে কত পরিশ্রম হয়েছে এবং কত কত স্টেপ আপনাকে শিখতে হয়েছে সেগুলো কেউ দেখে, সেগুলোকে অনুভব করে? ওই গানটা যার গলাতে হয়েছে তাকে ওই গানের মধ্যে একটা রিদিম আনতে হয়েছে, মনে রাখবে। ওই গানটা একটা স্লো মোশনের গান, অথচ গানটা তাকে গাইতে হচ্ছে ওই স্লো মোশনের ওপর। বিরাট কষ্টকর সেটা। দর্শক যখন দেখছে তখন শুধু চাইছে মদিরতা। তুমি একবার ভাবো তো, যে তোমাকে আমি প্রশ্ন রাখছি যে 10টা কলেজে সোশ্যাল হবে, আমি অপশন দিচ্ছি তোমাকে, শ্রীকান্ত আচার্যকে আনো। শ্রীকান্ত আচার্য প্রচন্ড শ্রদ্ধে একজন শিল্পী আমার কাছে। তুমি নিয়ে এসো অদিতি মহসিন, অদিতি মুন্সি নয়, অদিতি মহসিন, বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন, আমি প্রচন্ড ভক্ত তার। অদিতি মহসিনকে নিয়ে এসো একটা কলেজের সোশ্যালে, ঢিল মেরে তাড়িয়ে দেবে। অথচ দেখো আমরা কলেজে পড়ছি। ভাই সত্যিই কি হেমাঙ্গ উঠছে? হেমাঙ্গ উঠছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা বাতাসে। হেমাঙ্গ সত্যিই কি উঠছে? আমি প্রত্যেকটা কলেজের সোশ্যালগুলোকে দেখি, আমার বিভিন্ন পেজে দেখতে পাই তারা পোস্ট করেছে, দেখি, আমি দেখি ছেলে মেয়েরা তারা নাচছে, যে গাইছে ও যে কি গাইছে ওদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে ভালো গান গাইতেই পারে, কিন্তু কি গান গাইছে আমার ছেলে মেয়েদের এই নিয়ে মাথা ব্যথা নেই। আমার ছেলে, আমার কাছে যারা পড়ে, আমি বারবার প্রশ্ন করেছি ছেলে মেয়েদেরকে, অনার্স লেভেলের ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেছি, তারা তো আমার কাছে পড়ে, তাদেরকে জিজ্ঞেস করেছি, আচ্ছা তোরা কি গান শুনেছি? আমি বলতে পারছি না তো। নেচেছিস তোরা? হ্যাঁ নেচেছি, স্যার ধুলো উড়িয়ে দিয়েছি একদম। মদিরতা। আমরা 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 এই সমাজে আজকে এসেছি, জানো, এই সমাজে। শ্রীকান্ত আচার্য তিনি পরম শ্রদ্ধেয় আমার কাছে, তাকে রিকোয়েস্ট করব যে আপনি না বুঝে শুনে যেখানে সেখানে চলে যাবেন না, কারণ যে কোনো জায়গায় আপনি ঢিল খেতে পারেন। কেমন? কারণ আপনি আমার কাছে প্রচন্ড শ্রদ্ধেয়। তারপরে যারা মদিরতা চায় তাদের কাছে আপনি শ্রদ্ধেয় নন, কারণ আপনার ওই গানের গভীরতায় তারা যাবে না, তারা মদিরতা চাইবে। মনে রাখবে মদিরতা কথাটা ব্যাখ্যা করলাম, কেরোসিন কাঠ, গালা গুঞ্চট, চামড়ার ঘ্রাণ, ডায়নামোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে গুঞ্জন। তোমরা জানো মৌমাছি ভ্রমর যখন সে যখন গুঞ্জন করে তখন তার সঙ্গে ফুলের সুবাস থাকে, তার সঙ্গে ভ্রমরীর তার মেলবন্ধন থাকে। তোমাদের মনে পড়ে দেখবে তোমরা যখন কবিতা পড়ো মনে পড়ে বিদ্যাপতি জানো, বিদ্যাপতি তিনি বলছেন একটা ভ্রমরের বর্ণনা থেকে, আমি লোভ সামলাতে পারছি না, বিদ্যাপতি ভ্রমরের বর্ণনা থেকে বলছেন যে যে সেখানে উপমান হিসেবে বর্ণনা দিচ্ছেন রাধার বর্ণনা দিকে। রাধার তো চোখ সেই কি বলবো যে নীল সেই চোখ, আর কালো কাজল পরে আছে রাধা, বা কালো ভ্রু, সেই নীল চোখ রাধার এদিক ওদিক ঘুরছে, আর কালো সেই ভ্রু বা কালো সেই কাজল সেই নীল চোখের মধ্যে সেটা তো স্টিল আছে। তো তো বিদ্যাপতি বলছেন যে নীল পদ্ম, যেন নীল পদ্ম সে হাওয়াতে দুলছে, নীল পদ্ম হাতে দুলছে, আর কালো ভ্রমর সেই পদ্মে একেবারে চিটিয়ে আছে। এই যে রাধার ভ্রু বা কালো যে কাজল সেগুলোকে উনি বলছেন। কি অসাধারণ চিত্রকল্পনা ভ্রমর দিয়ে। আমরা 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 যদি পড়ি আমরা ভুলিনি কালিদাসের তার ওই দুটি চরণ আমাদের কাছে অমর হয়ে আছে। মধু দিরে কুসুমৈক পাত্রে পপ প্রিয়াং সামনু বর্তমান শৃঙ্গেন চ স্পর্শ নিমিলিতাক্ষিং মৃগী মকণ্ডীয়ত কৃষ্ণ সার। ওই অরণ্যের মধ্যে সেই অকাল বসন্তকালীন পরিবেশে একটি ভ্রমরীর সঙ্গে কুসুমের মধ্যে
ফুলের মধ্যে একসঙ্গে মধুপান করছে ঠোঁটে ঠোঁট মিলিয়ে। কি অসাধারণ একটা চিত্রকল্প কালিদাস ফুটিয়ে তুললেন। আর একটি হরিণ, সেই হরিণীর তার শিঙেতে চোখটি বুলিয়ে দিচ্ছে। আমরা তো একেই বলবো প্রেম, একেই তো বলবো প্রেম, একেই তো বলবো সৌন্দর্য। এই সৌন্দর্যের বেশি ব্যাখ্যা হয় না, শুধু অনুভব হয়। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই বেশি পাখির নীড়টা নিয়ে ঘাটাঘাটি করতে যেও না, কিছুই খুঁজে পাবে না। অনুভব করো পাখির নীড়ে, পাখির যে ভালোবাসার আশ্রয়, পাখির নীড়, পাখির যে শান্তির একটা ঠিকানা, আমি যেন সেই আশ্রয় পাচ্ছি ওই বনলতা সেনের চোখে। এটা অনুভব। এখানে বলবো যে সেই জায়গায় কি এসেছে, মধু দিরেপ কুসুমৈক পাত্রে পপ প্রিয়াং সামনু বর্তমানও, সেই জায়গা দেখো ডায়নমর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান। ডায়নমর গুঞ্জনে, ডায়নমো আজকে তো শালিক পাখি তো খুঁজেই পায় না, না ভ্রমর তো দেখতেই পায় না, কিন্তু মোবাইলে রিংটোন ভালো পায় শুনতে, না মোবাইলে রিংটোন আছে। আমি তো আজকের দিনে হলে বলতাম যে মোবাইলের গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান। আর ডায়নমো নয়, এখন তো আরো বেশি বাজার হয়ে গেছে মোবাইলের, তার আওয়াজ কেমন। আর জ্যোৎস্নার সেই জোনাকি, জোনাকির আলো ঝিকমিক মনে পড়ছে, বনলতা সেন কবিতা আছে দেখবে, জোনাকির সেই জোনাকের মতো ঝিকমিক করছে, সেটা উল্লেখ আছে দেখবে যে জোনাকির আলোয় ঝিকমিক করে উঠছে। সে পুরনো কথা যখন মনে পড়ে যাচ্ছে, তো জোনাকির আলোয় ঝিকমিক, তেঁতুল গাছের তলায় আমরা দেখেছি জোনাকির আলো। আর এখন দেখতে পাই কোনো জায়গায় রাত্রেবেলা কোনো অনুষ্ঠান হলে, কোনো জায়গায় আইপিএল হলে আমরা দেখতে পাই প্রচুর জোনাকি, না মোবাইল জোনাকি দেখতে পাই আমরা। জোনাকি কই? তাহলে ডায়নমো, যান্ত্রিকতা গ্রাস করছে আমার প্রকৃতিকেও। জীবনানন্দ রূপসী বাংলা কবিতায় মনে রাখবে, তিনি শুধু প্রকৃতির চালচিত্র অঙ্কন করেননি। কে বলেছে তোমাকে? তিনি প্রকৃতির সৌন্দর্য দেখিয়েছেন, প্রকৃতির তার বিভিন্ন বৈচিত্র্য এনেছেন। এবং তিনি নিজে বরিশালের কেন্দ্রিক বা বরিশাল এলাকায় যে প্রকৃতিকে দেখেছেন, সেই রূপসী বাংলা কবিতাগুলো লেখার সময় তিনি তো পুরোপুরি বেকার ছিলেন। তখন তখন কোনো চাকরি বাড়ি ছিল না। একের পর এক কবিতা লিখেছেন আর বাক্সে ভরে গেছেন। লজ্জায় সেই কবিতাগুলো প্রকাশও করেননি। বললাম কবিতা যারা লেখে বা কবিতা যারা পাঠ করে বা কবিতা যারা পড়ে, তারা লজ্জায় আবার বেরোতে পারে না, পাঁচজনের কাছে গিয়ে আলোচনা করতে পারে না। তা তিনি তো সেই কবিতাগুলো প্রকাশ করতে পারেননি, তাই তো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। 1942 সালের এই সময়কালে লেখা কবিতাগুলি প্রকাশ পাচ্ছে কত, 57। কেমন? রূপসী বাংলা কাব্যের প্রকাশকাল 57। তো সেই রূপসী বাংলা কাব্যের কবিতাগুলো মনে রাখবে, সে কবিতাগুলো তো আছে দেখবে, খুব ভালোভাবে পড়লে দেখতে পাবে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য, প্রকৃতির তার উপমুগ্ধতা, প্রকৃতির তার যে স্নেহ, প্রকৃতির তার যে শান্তির স্পর্শ, সেগুলো শুধু নয়। এই বাংলার প্রকৃতি আস্তে আস্তে যে অপশ্রিয়মান, বাংলার প্রকৃতি আস্তে আস্তে যে বিলীয়মান, সেটাও তার কাব্যের মধ্যে আছে বিভিন্ন কবিতায়। সেটাকে প্রকৃতি নিজেই বলছে আমি চলে যাচ্ছি, নাকি আমরা প্রকৃতিকে বিলীয়মান হওয়ার জন্য বাধ্য করাচ্ছি, সেটাই তো প্রশ্ন। কেমন? ডায়নমো চলে এলো গুঞ্জনের জায়গায় ভ্রমরের। কেন আসবে? আমরা আমরা ডায়নমোকে এনে জড়ো করেছি বলেই তো। মনে রাখবে সেই ঘোড়াগুলি দেখবে কম্পিউটার চিবিয়ে খাচ্ছে, নয় ঘোড়াগুলি চলে এসেছে, সে কম্পিউটার খাচ্ছে, কম্পিউটার খাচ্ছে চিবিয়ে। এর মধ্যে সুররিয়ালিজম আছে, যদি কেউ অনুভব করতে পারে বুঝতে পারবে। অর্থাৎ ওই কম্পিউটার কে এতটাই আমরা নিয়ে নিয়েছি যে ঘোড়াকে আমরা সরিয়ে দিয়েছি, তাই ঘোড়াগুলো তার এসে কম্পিউটার চিবিয়ে খাচ্ছে। অর্থাৎ কবি সুররিয়ালিজমের নিরিখে দেখাচ্ছেন যে আবার সেই পুরনো যুগ আবার ফিরে আসুক, সেটাই কবির প্রার্থনা। তাই ঘোড়া কম্পিউটার চিবি খাচ্ছে। ডায়নমোর গুঞ্জনের সাথে মিশে গিয়ে ধনুকের ছিলা রাখে টান, দারুণ গুরুত্বপূর্ণ একটি চরণ, ধনুকের ছিলা রাখে টান। তোমরা ধনুক দেখবে,
তোমাদেরকে প্রসঙ্গে আমি বলি, ধনুকের ছিলা রাখে টান। বলো, তীর ইজ ইকুয়াল টু তোমার মন। আর ধনুকের ছিলা মনে রাখবে, সামনে এগোতে গেলে কিছুটা পিছু তো হয়, কিন্তু যদি পিছিয়েই থাকো তাহলে সামনে এগোনো কি করে হলো? সামনে এগোতে গেলে মাঝে মাঝে পিছু তো হয়। সেই রকম তীর সামনে ছুটতে গেলে ধনুকের ছিলায় টান দিতে হয়, কিন্তু তীর না ছুড়ে যদি ধনুকের ছিলাটা টান দিয়েই রাখা হয়, তাহলে তীরটা তো মারা গেল না। ধনুকের ছিলা টান দেওয়া হয়েছে তো তীরটাকে আরো জোরে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যদি এরকম করা হয় ধনুকের ছিলাটা শুধু তীরটাকে টেনে ধরে আসে, তাহলে তীরটার ভূমিকাটাকে শেষ করে দেওয়া হলো না। মনে পড়ে তোমাদের মধ্যযুগের দেখবে বিখ্যাত বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ লিখেছিলেন তার অভিসার পর্যায়ের একটি পদে, মন্দির বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, তহিয়তি দূরতর বাদর দোল, বাড়ি কি বারই নীল নিচল। সেই কবিতার ভূমিতায় শেষে গিয়ে রাধাকে যখন তার সখী বলছে যে এই দুর্যোগের মধ্যে সখী তুমি গেলে, জানবো যে তুমি তোমার প্রাণের প্রতি কোনো টান নেই, জানবো যে তোমার প্রাণের প্রতি কোনো মায়া দেওয়া নেই। এই দুর্যোগে কেউ বেরোয়, বাইরে যখন বজ্রাঘাত হচ্ছে, বাইরে যখন সেখানে বজ্রপাত হচ্ছে, যখন সেখানে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড বৃষ্টি, তহি অতি দূরতর বাদর দোল, বাড়ি কি বার ওই নীল নিচল। সেই অবস্থাতে সখী তুমি এই অবস্থাতে গেলে জানবো যে তুমি তোমার প্রাণের, তোমার হৃদয়ের, তোমার নিজের সত্তার প্রতি কোনো টান নেই, তোমার নিজের প্রতি কোনো তোমার টান নেই। এই অবস্থা কেউ বের হয়? তখন রাধা কি উত্তর দিচ্ছে? কবির ভণিতার জবানিতে, অর্থাৎ কবি ভণিতায় লিখছেন, ছুটলো বান কিয়ে যতনে নিবার, যে বান ধনুকের জ্যা থেকে বেরিয়ে গেছে সেই বানকে আর ফিরিয়ে আনা যায় না। ওই ধনুকটা নিয়েই বানের কাছে যেতে হবে। বান কখনো ধনুকে ফিরে আসে না, মনে রাখবে। ধনুকওয়ালাকে বানের কাছে যেতে হয়। আমার যে মন, আমার যে হৃদয় কৃষ্ণের কাছে পৌঁছে গেছে, সেখানে দেহটাকে ফেলে রেখে কি করব? আমার তো মনটাই আগে চলে গেছে। তাহলে মন ইজ ইকুয়াল টু তীর, আর দেহ ইজ ইকুয়াল টু ধনুক। আর সেই ধনুকে যায় যখন তীরটাকে পিছন দিকে টেনে ধরে, আমাদের ব্যবসায়িক মনোবৃত্তি, আমাদের যান্ত্রিক প্রবৃত্তি যখন তীরটাকে যেতে দেয় না, আমার মালতীকে যখন তার নিজের মনের নায়ককে, তার মনের প্রেমিককে যখন তার বাড়ির লোক তাকে বিয়ে করতে দেয় না, তখন বলো না ওই মালতীকে কোন যায় পিছন দিকে টেনে ধরে আছে? ওই মালতীকে তার প্রেমাস্পদকে তাকে পেতে দিল না, তার প্রেমাস্পদের মুখটাই দেখতে দিল না, তাকে বাড়িতে শিকল বেঁধে রাখলো, এবং তারপর একটি আধবুড়োর সঙ্গে চাকরি করে, সে আধবুড়োর সঙ্গে পিছনে তার চারটা দাঁতও পড়ে গেছে, তার সঙ্গে যখন বিয়ে দিয়ে দিল, তখন ওই মালতীর তার তার তীরটাকে জ্যা দিয়ে পিছন দিকে টেনে তার সত্তাটাকে কি মেরে ফেলা হলো না? আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী কাল প্রেক্ষাপটে আমরা হয়ে গেছি তীরটাকে জ্যা দিয়ে পিছন দিকে টানার দলে। আমাদের মনগুলোকে, আমাদের মননগুলোকে আমরা কি করছি? ধনুকের ছিলা রাখে টান। তাহলে তীরটা কি করে বেরিয়ে? ছিলা টান দিয়ে রেখেছে। দেখো তার পরের স্ট্যাঞ্জাতেই বলছেন, টান রাখে মৃত জাগ্রত পৃথিবীকে। মৃত জাগ্রত পৃথিবীকে সত্যিই কি জাগ্রত না টিকে থাকা? আমরা মৃত কাকে বলি? না মৃত তাকেই বলি যার আর প্রাণবায়ু বা শ্বাসবায়ু আর যাওয়া আসা করছে না, তাকেই তো আমরা বলি মৃত। কিন্তু মনে রাখবে, মানুষ কিন্তু দুরকম মৃত হয়।
এক হচ্ছে শরীরী ভাবে অন্য যে কোনো মনুষ্যতর প্রাণীর মতোই সে মৃত, অর্থাৎ তার যখন আয়ু ফুরিয়ে যাবে। আর একটা হয় মানুষের ওই তীরটা যখন স্থবির হয়ে যায়, ওই তীরটাকে যায় যখন আষ্টে পৃষ্ঠে একদম তাকে লেপ্টে ধরে থাকে, তাকে কোনো মতে এগোতে দেয় না, তখন আমরা টিকে থাকি, তখন আমরা বেঁচে থাকি না। কারণ তীরটা তো যেতে পারলো না, তীরটা তো আটকে রইল সেই স্কোয়ার ফিটের বন্ধনে, সেই ধনুকের তীরটা তো আটকে রইল সেই জ্যায়ের টানে। সেই বাবা কাকা জ্যাঠা বা সেই আমার রক্ষণশীল সমাজ যেরকম আমাকে চালাচ্ছে, যে ওয়েতে চলছে যান্ত্রিক প্রবৃত্তি বা শোষণক্লিষ্ট সমাজ, শুধু শুধু লেনদেন লেনদেন লেনদেন, এইটা করলে, এইটা পড়াশোনা করলে লাভ হবে, এইটা পড়াশোনা করলে লাভ হবে না, এই ছেলেটাকে বিয়ে করলে লাভ হবে, লেনদেন। এই তো আমরা ধনুক এবং জায়াতে পড়ে আছি। তার তীরটা কই? না, আমাদের তো তীর নেই। আমাদের তীরকে তো শুধুমাত্র টিকিয়ে রাখা হয়েছে। তীর রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু তীরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে তীর বিচ্যুত। টান ডাকে জীবনের ধনুকের ছিলা, জীবনের ধনুকের ছিলা মনে রাখবে তীরটাকে টিকে থাকাতে নিয়ে রেখে দিল, তাকে জীবনে উত্তরিত হতে দিল না। রাজ্য জয়, এই শ্লোক আউড়িয়ে গেছে মৈত্রী কবে। মৈত্রী মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, যিনি ঋষি যাজ্ঞবল্কের পত্নী। মৈত্রী ঋষি যাজ্ঞবল্কের পত্নী, তিনি, তার স্বামী একজন মহৎ ব্যক্তি, স্বামীর মতো তিনিও ধ্যান মার্গেই বিচরণ করতেন। আর মৈত্রী ধনসম্পদে তিনি সম্পূর্ণ নির্লোভ ছিলেন, ধনসম্পদে নির্লোভ ছিলেন। মৈত্রেয়ী তিনি ওই কেরোসিন কাঠ, গালা, গুঞ্চট, চামড়ার ঘ্রাণ নিয়ে পড়ে থাকতেন না। তিনি মনের ধনসম্পদে তিনি সমৃদ্ধ ছিলেন। তাই তিনি উচ্চারণ করেছিলেন, জেনাহং অমৃতা শ্যাম কিমহং তেন কুর্যাম, অর্থাৎ যে সম্পদে অমৃতত্ব পাবো না, সেই সম্পদে আমার কিসের কাজ? যে সম্পদে অমৃতের সন্ধান পাবো না, সেটাই আমার কি কাজ? এই যে মৈত্রেয়ী বললেন, কিন্তু অমর কে হলো? তোমরা আমাকে বলো তো। মৈত্রেয়ী বললেন, জেনাহং অমৃতাসাম কিমহং তেন কুজ্জাম, যে সম্পদে অমৃতের সন্ধান পাবো না, যে সম্পদের মধ্যে আমি অমৃতের সন্ধান পাবো না, সে সম্পদ আমার কিসের লাভ? এটা মৈত্রেয়ী বললেন। আমরা বললাম, সুন্দর কথা বলেছ মৈত্রেয়ী, অপূর্ব কথা, মুগ্ধ হয়ে গেলাম স্যার মৈত্রেয়ী কথা শুনে। কিন্তু আমরা তো চলি মৈত্রীকে নিয়ে নয়, আমরা মৈত্রী এই বাণীকে মুখস্থ করি। আর সত্তায় কাকে নিয়ে জানো? সত্তায় কাকে অমর করে রেখেছি জানো? তাদেরকে সত্তায় অমর করে রেখেছি। মনে রাখবে, রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা, দুর্ধর্ষ হুন নেতা। সে তার ক্ষমতার বলে, মনে রাখবে, সে তার প্রচন্ড বাহুবলে সে সমস্ত বিভিন্ন জায়গায়, সেই উরাল নদী থেকে রাইন নদী এবং দানুইব নদী থেকে বাল্টিক সাগর পর্যন্ত বিস্তৃত করেছে তার রাজ্য, এবং শুধু বাহুবলে, কোনো মননের বিচরণ সেখানে নেই, নির্বিচারে হত্যা করেছে। কিন্তু আমরা অমর কাকে করে রেখেছি? ছেলেমেয়েরা বলো তো এবার। আমরা আমাদের সত্তার মধ্যে, আমরা তো মুখস্থ বিদ্যায় অমর, আমরা মুখস্থ করছি কাকে? মৈত্রেয়ীকে। আমরা বাড়িতে রবীন্দ্রনাথ বিবেকানন্দের ফটো রাখছি, প্রণাম করছি, কিন্তু আমাদের মা বাবা বলে দিয়েছে
রবীন্দ্রনাথ বিবেকানন্দকে প্রণাম করো, ওদেরকে নিয়ে ভালো ভালো রচনা লেখো, কিন্তু বাবা জীবনে যেন ওদের মতো হওয়ার চেষ্টা করো না। তাহলে বাবা মা আমি কি হব? না, তুমি হবে ব্যবসাদার, তুমি হবে লেনদেন সর্বস্ব। ওদের মতো হলে বাবা সংসারটা চলবে কি করে? তাহলে ওদেরকে মুখস্থ করো, ওদেরকে প্রণাম করো এবং দিব্যি নাও যেন ওদের মতো হবে না। আমাদের ঘরের কোনো মা বাবা চায় না যে আমরা একটা বিবেকানন্দ হই, আমরা একটা নেতাজি হয়ে দেশপ্রেমে মাতারা হই, কিন্তু নেতাজিকে শ্রদ্ধা যেন করি। তাহলে মৈত্রীর ওই কথাটা তো আমরা নিলাম না। মৈত্রীকে প্রণাম করে কি হবে, শ্লোকটা মুখস্থ করে কি হবে? আমরা কি নিলাম সেইটাই তো বড় কথা। ছেলে মেয়েরা আমরা নিলাম আত্মিলাকে। তাহলে আমাদের কাছে কে অমর? আত্মিলা। কারণ আমরা আত্মিলার বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ। যেমন করে গ্রাস করব, শাশুড়িটা তাড়াতাড়ি মরে যায় যেন, বৃদ্ধ বাবা মরে যাওয়ার আগে আমার নামে লিখে দেয় যেন, ওই নেতাটাকে তাড়াতাড়ি সরাতে হবে, তাহলে আমি ভালো জায়গা পাবো। সব ব্যবসাদার, সব আত্মিলা। তাই অমর হচ্ছে কি? আত্মিলা। আমরা প্রকৃত ফলো কাকে করছি? আত্মিলাকেই। আমরা প্রকৃত ফলো করছি 1529 সালে ঘরঘরা যুদ্ধে যে বাবর আফগানদেরকে মেরে ঘরঘরা যুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই বাবরকে প্রকৃত আমরা ফলো করছি। আমরা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনায় আমরা মহৎ বাবরকে ফলো করছি না। আমরা মোগল সম্রাট সেই বাবরকে ফলো করছি, যার আফগানদেরকে মারতে গিয়ে চোখে এক বিন্দু জল পড়েনি, কিন্তু নিজের প্রাসাদে ফিরে এসে হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, তার ছেলে, তখন তার আকুলিত ক্ষেত্র। আমরা এই বৈশিষ্ট্য সম্পন্ন। সেই জন্য আত্মিলিয়াই আমাদের কাছে অমর। ওই মোগল সম্রাট বাবরই আমাদের কাছে অমর। মনে রাখবে, মৈত্রী বাণীটা জাস্ট মুখস্থ করি আমরা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এখানে যতগুলো ছেলে মেয়ে ক্লাস করছে প্রত্যেকে মনে রাখবে, এক্ষুনি বলে দেবে কার লেখা এটি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে এটাকে তুমি কি তোমার মননে গ্রহণ করেছো, তখন খুঁজে বেড়াবে কোথায় বিবেকানন্দের বাণীটা আমি কি ভিতরে ঢুকিয়েছি। তাহলে অমর আর মুখস্থ করা কিংবা দেওয়ালে ওই ফটোকে প্রণাম করা এক জিনিস নয়। রবীন্দ্রনাথ করে 25শে বৈশাখ গিয়ে গাল ভরা ভাষণ দিলে মনে রাখবে সে কখনো রবীন্দ্র দর্শনের পথ ধরে হাঁটছে এটা নয়। সে মুখস্থ করে এসে ওখানে বড় বড় বাতেলা ঝেড়ে দিল। আমরা এখানে বলবো যে আমরা আসলে আত্মিলাকেই অমর করি। আমরা ঘরঘরা যুদ্ধে জয়লাভ করে যে বাবর এলো আর নিজের ছেলের জন্য কাঁদলো, কবিরাজ বদ্যিকে ডাকলো, আর অন্যের ছেলেকে মেরে দেওয়ার সময় তার এক বিন্দু তার কষ্ট হলো না। আমরা সবাই এ যুগের, আমরা সবাই ব্যতিক্রম 2-4 জন সেই বাবর। আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই হেমাঙ্গ। দুদ্দার করে উঠতে গিয়ে যদি আমার চলার পথে কেউ বাধা সৃষ্টি করে লাথি মেরে ফেলে দেব, আমরা সেই হেমাঙ্গ। রাজ্য জয় করে গেছে অমর আত্মিলা, নিতান্ত নিজের সুরে, তবু তো উপরের জানালার থেকে গান গায় আধো জেগে ইহুদি রমণী নিজের সুরে, নিজের ধান্দাতে, নিজের সুরে, নিজের তার তাগিদে, নিজের পেশার কারণে ইহুদি রমণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কলকাতার বুকে মনে রাখবে বিভিন্ন ধরনের বেশ্যা মানে বারবনিতা, দেহোপযোগিনী, এই ধরনের ইহুদি রমণীর আবির্ভাব ঘটেছিল। এবং সেখানে কিন্তু ফিরিঙ্গি যুবকও ছিল। বা সেখানে মনে রাখবে আমরা বলবো যে সেখানে শুধু ফিরিঙ্গি যুবক নয়, আর সেই সঙ্গে মনে রাখবে আফ্রিকান নিগ্র যুবকও ছিল। এরা প্রত্যেকেই হয় নিজেরা
সেই ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা কাউকে ব্যবসায় খাটাচ্ছে, এগুলো কলকাতায় একবারে ব্যাপকভাবে বেড়ে গেল। দেহকেন্দ্রিক বিজনেস কেমন, এই স্ট্যান্ডায় সেটাই কবি ব্যক্ত করছেন। ঠিকমতো অনুভব করে বুঝতে পারবে, নিতান্ত নিজের সুরে তবুও তো উপরের জানালার থেকে হাতও বাড়াবে, ডাকবে জানালার থেকে, গান গায় আধো জেগে ইহুদি রমণী। ওই মাঝরাতে ইহুদি রমণী জেগে আছে কেন, গান গাইছে কেন? কারণ সে খদ্দের ধরার জন্য গান গাইছে, সে নিজের প্রয়োজনে, সে দেহ পসারেনি। আর পিতৃলোক হেসে ভাবে যারা অতীতের সাধক, সেই পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, কাকে বলে গান। আমি কতগুলো গান বলছি, তোমরা শোনো ভালো করে। এই গানগুলো তোমরা নিশ্চয়ই জীবনে শোনোনি তা নয়, আমার মনে হয় সবাই শুনেছ। আমি একটা গান বলছি তোমাদেরকে, তোমরা আমাকে বলবে এই গানগুলো তোমরা শুনেছো কি শোনোনি। যেমন ধরো বাদাম বাদাম কাঁচা বাদাম, যেমন ধরো টুম্পা সোনা, যেমন ধরো নাগিন নাগিন, যেমন ধরো আজকে রাত। এই গানগুলোর সঙ্গে কি তোমাদের কখনো কানেতে সাক্ষাৎ হয়েছে কথাটা বলছি আমি জীবনানন্দের ভাষায়, কানেতে সাক্ষাৎ হয়েছে গানগুলোর সঙ্গে? নিশ্চয়ই হয়েছে। আর তোমাদেরকে আমি প্রশ্ন করছি, আমি জানি বলে সেটা, এই নয় যে আমি প্রচুর জানি, আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। ছেলেমেয়েরা চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি কি শুনেছ নাকি? যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। এই গানটি স্যার না শুনতে চাইলে তো কানে গুঁজে দেয় আজকে রাত, চারিদিকে যার আওয়াজ নয়। আর নিশ্চয়ই আমি কথাটা বোঝাতে পারলাম প্রত্যেককে। পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, কাকে বলে গান। হায় রে, আর আমাদের শ্রাবণী সেন, হায় রে আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, হায় রে সে হারমোনিয়াম বাজানো আমাদের মান্না দে নয়। অরিজিৎ সিং বলে যে আমি স্টেজে যখন গান গায়, খুব দুঃখের সঙ্গে বলে, ঠিক মতোই কথাটা শুনলে ভিতরে বাজবে তোমারও, যে আমি স্টেজে যখন গান গাই একটাও গান গায় না। আসলে আমাকে বাধ্য হতে হয় গানগুলি গাইতে, আসলে ওগুলো প্রকৃতপক্ষে আমার গানই নয়। আসলে আমার আসল যে গান সেগুলো দর্শকরা কেউ শুনবে না। অরিজিৎ সিংকে এই কথা যখন অরিজিৎ সিং বলছেন, তিনি আমার কাছে প্রচন্ড শ্রদ্ধেয়, তখন আমি বুঝতে পারছি যে তারও যন্ত্রণা আছে, জানো, তারও যন্ত্রণা আছে। যে আমি যে গানগুলো অত্যন্ত অন্তর থেকে গাই, খুব ভালোবেসে গাই, সেই গান আমি একটাও স্টেজে গাইতে পাই না, আমি গাইতে পাই না। পিতৃলোক হেসে ভাবে কাকে বলে গান, আর কাকে সোনা তেল কাগজের খনি। এই যে কাকে বাণিজ্য বাণিজ্য বাণিজ্য। তোমরা লক্ষ্য করবে গান শুনতে গিয়ে দেখবে আমাদের ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানা, উচ্চাঙ্গ সঙ্গীতের একটা ঘরানা আছে। তো তোমরা ওস্তাদ জাকির হোসেন চলে গেলেন, তোমরা দেখবে যে আমাদের বিসমিল্লা খাঁ। তুমি একবার ভাবো তো, ওস্তাদ জাকির হোসেন স্টেজে এই তবলা নিয়েছে। জাকির হোসেনকে চেনো? ওস্তাদ আমজাদ আলী খানকে চেনো নিশ্চয়ই, তোমরা অনেকে চিনবে। তো ওস্তাদ আমজাদ আলী খান তিনি রাত্রি 11টাতে বসলেন তার সরদ নিয়ে। তিনি 4:30টায় উঠলেন, ওই একই রকম বসেছিলেন।
এই কথাটা আমার মুখ দিয়ে এতটুকু মিথ্যা বেরোচ্ছে না। একই রকম বসে থেকে তিনি তার একটার পর একটা রাগ তিনি তার ওই সুরের ব্যঞ্জনা তুলে যাচ্ছেন, লহরী তুলে যাচ্ছেন ওস্তাদ আমজাদ আলী খান। তুমি একবার বলো তো যে ওস্তাদ জাকির হোসেন তিনি ধরো তবলা বাজাবেন, তা তিনি যদি এই স্টেজেতে চারিদিকে নেচে নেচে তবলাটা বাজান, ওস্তাদ আমজাদ আলী খান বা আমলানি আলী বাঙ্গাজ তার ছেলে, তো তারা যদি ওই শরৎ যদি স্টেজেতে এরম করে লাফিয়ে লাফিয়ে যদি সেগুলো করেন, আসলে এমন একটা যুগে আমরা এসেছি যে এর পরের জমানাটাকে বোধহয় সেতার নিয়ে তানপুরা নিয়ে স্টেজের মধ্যে এবার দেখবে ওই লাফিয়ে লাফিয়ে ওই বাঁদরের মতো ওই লাফিয়ে লাফিয়ে দেখবে স্টেজের মধ্যে ওইসব করতে হবে। বলছে যে গান গাওয়ার থেকে ঠিক মতো লাফানোটা বলছে বেশি আগে শিখতে হবে। আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম আমার কথাগুলি। আজ থেকে 50 বছর পর জাকির হোসেনের যে শিষ্য তবলা ডুগি তবলা বাজাবে, তারা ডুগি তবলা বাজানো কেউ শুনবে না। এটা তার পতন নয়, এটা সমাজের পচন, এটা সমাজের পচন। কারণ আমি যদি একটা প্রোগ্রাম তোমাকে সেট করি যে আমজাদ আলী খান একটা অনুষ্ঠান করবেন আর তামান্না ভাটিয়া আজকে রাত নাচবেন, তাহলে দর্শক মনে রাখবে খুব কম সংখ্যক যাবে ওস্তাদ আমজাদ আলী খানের অনুষ্ঠানে। এটা আজকের বাস্তব। তুমি আজকে সেই শ্রদ্ধাজনিত ভাব নিয়ে আমার সঙ্গে বিতর্কে আসতে পারো, কিন্তু বাস্তবটা আমি দেখালাম, বাস্তবটা দেখিয়ে দিলাম আমি তোমাকে। গান কাকে বলে, গান আর কাকে বলে সোনা তেল কাগজের খনি। ফিরিঙ্গি যুবক কোটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে। লোল নিগ্র থামে ঠেস দিয়ে হাসছে। কেন হাসছে দেখতে পাচ্ছ না? তারা দেহ নিয়ে ব্যবসা করে, বললাম হয় নিজের দেহ কিংবা কোনো নারীকে কাজে লাগাচ্ছে। লোল ওইখানে ওই ফিরিঙ্গি যুবক কি করছে থামে ঠেস দিয়ে? রাত্রিবেলায়, গভীর রাত্রে, কারণ মাঝরাত এখন, খেয়াল রাখবে কবিতাটা চলছে কখন ভালো করে খেয়াল করো, মাঝ রাতে কবিতাটা চলছে। তাহলে ফিরিঙ্গি যুবক কটি চলে যায় ছিমছাম, থামে ঠেস দিয়ে এক লোল নিগ্র হাসে। হাতে ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতো বিশ্বাসে। এ আবার একটা টিম। আবার আমাদের সমাজটা রসাতলে চলে গেল। এই যে আবার যে ভামগুলো, ভাম 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 মানে বুড়ো ভামগুলো, যেগুলো বসে বসে সেই চুরুট খেতে খেতে কিংবা পাইপ টানতে টানতে বলছে, সেগুলো আবার বাসে দেখবে ইয়াং মেয়েদেরকে খোঁচে। তোমার বাড়ি কোথায়? এসো, পাশে সিট আছে, বসো। একটু পরে দেখবে খুঁজবে। তখন তুমি ওই গরিলাটাকে চিনতে পারবে। এইটাই তো গরিলা। গরিলা এমন একটা প্রাণী যাকে বাইরে দেখে বুঝতে পারবে না, কিন্তু সেটা ভয়ঙ্কর প্রাণী একটা। সে গরিলার মতো এই সমস্ত বয়স্ক বা আমার বয়স্ক এরকম কত কত স্যার আছেন আমাদের সমাজে, আছেন, কথাটা বললাম। কে বটে এটা তো আমি বলিনি। তখন ওই ছাত্রী কয়েকদিন পর দেখতে পায় যে যেটাকে আমি আদর্শের মানুষ ভেবেছিলাম, সে যে কত বড় গরিলা, সে কত বড় গরিলা সেই পরিচয়টা তখন পাবে। হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক, এই বুড়ো বয়সের ভীমরতি, এরাও তো কম যায় না, কম্পিটিশনেরও পিছিয়ে নেই।
এর জন্য তোমাকে পড়তে হবে, একেই কে বলে সভ্যতা। এর জন্য তোমাকে পড়তে হবে বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। তখন দেখতে পাবে বুড়োদের কাণ্ড কারখানা। আর এর জন্যে আজকের দিনে ছেলে মেয়েদের তাকাতে হবে বুড়ো বুড়ো স্যারগুলোকে। সব বুড়ো স্যারই বাজে আমি বলিনি, কিন্তু তুমি দেখতে পাবে বুড়োদের মধ্যেই বেশ কিছু বুড়ো আছে যেগুলো দেখবে ইয়াং মেয়ে দেখলেই লাল পড়ে। তারা শিক্ষক, তারা জাহির করে আমরা শিক্ষক। এই যে বললাম হেমাঙ্গ উদ্ধার করে উঠে যাচ্ছে, তার তো ওই চেয়ারটার জন্য বলছে আমি শিক্ষক। তারা তো ওই পদাধিকারী বলে শিক্ষক। তারা তো মননের দিক থেকে শিক্ষক নয়। আমরা তো সেই তাদের পদাধিকার বলে তাদেরকে স্যার স্যার করছি না। কিন্তু তুমি তো সেই গরিলাকে চেনো। আজকের এই কবিতা পড়তে আরো ভালো করে চিনতে পারছো, তুমি জানো ভালো করে নিশ্চয়ই। আমি জানি তোমরা সব জানো। যারা এমএ পাস করে গেছো তারা প্রত্যেকে গরিলা চেনো, বুড়ো গরিলা। আমার বয়সী কিংবা আমার থেকে বেশি বয়সী গরিলা থেকে সবাই চেনো, যারা রেগুলার এমএ করেছো। হ্যাঁ, আছে কোন ভালো মানুষ আছে। নগরীর মহৎ রাত্রিকে তারা মনে হয়, নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয়, নগরীর মহৎ রাত্রি, একে আমরা বলছি মহৎ। আমি তোমাকে পড়াচ্ছি, পড়াতে গিয়ে বলছি আমি যে মহৎ স্যার, আমি মহৎ স্যার ঘটি। আমি তো বিশ্লেষণ করছি, আমি একটা কবিতা আমি বিশ্লেষক। তুমি কখনো আমার দিকে কোনো শ্রদ্ধাপূর্ণ ভাবে তাকাবে না, আমার বলাই আছে তোমাকে, আমি বিশ্লেষক। মনে রাখবে আমরা ভাবছি আমরা মহৎ, আমরা ভাবছি আমরা দারুণ প্রেমিকা নিয়ে প্রেমিকে ছেড়ে দিয়ে পালাচ্ছি, তখনও ভাবছি কিন্তু আমি দারুণ স্ত্রী। প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে কিন্তু সেই ভাবনা কিন্তু ছাড়িনি আমি। সত্যি কি বটো, সত্যি কি শহরটা, সত্যি কি এই নগরীর রাত্রি কি সত্যি মহৎ বটে, নাকি আমরা শুধুমাত্র বাহ্যিকভাবে শুধু অহংকার সর্বস্ব হয়ে, বা শুধু ওই হ্যালোজেনের লাইট বা নিয়ন আলোতে শুধু আমরা দেখনদারিতে পড়ে আসি। দেখো দেখো আমাকে দেখো, দেখো আমাকে দেখো আমি কত বড় স্যার, দেখো আমি সমাজের কত বড়, আমি হনু, আমি এই আমি ওই, সব আমি 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 আমি। সত্যিই কি মহৎ? নগরীর মহৎ রাত্রিকে তার মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো। এই যিনি ওই রাত্রেবেলায় পদচারণা করছেন হয়তো লিবিয়ার জঙ্গল। আমরা যারা মহৎ বলে চালাচ্ছি সেইটাকে যিনি মননের দিক থেকে দেখছেন, যিনি গভীরে ঢুকে দেখছেন, তিনি তো দেখতে পাচ্ছেন একটা লিবিয়ার জঙ্গলের থেকে আরো জঘন্য। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, টাই পরে আছে, কি পরে আছে? টাই পরে আছে, ব্লেজার পরে আছে ইউরোপের আর আফ্রিকার মানুষগুলোকে গিয়ে পরাধীন করে দিল। রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীর অনুরোধে লিখলেন আফ্রিকা কবিতা। সেখানে কি লিখলেন? নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অথচ তাদের বেশভূষা দেখো কি সুন্দর বেশভূষা। তাদের স্ত্রী দেখে দেখো, মন্দিরে যাচ্ছে, গিয়ে স্বামীর মঙ্গল কামনায় পুজো দিচ্ছে বাচ্চাকে নিয়ে। তার স্ত্রী জানে না যে আমার স্বামী ওই আফ্রিকার ওই সাধারণ মানুষকে, ওই আফ্রিকার গরিব মানুষকে কি হারে অত্যাচার করছে, জানে না স্ত্রী। অথচ সেই স্ত্রী এত বড় অভিনেত্রী যে মন্দিরে পুজো দিচ্ছে স্বামীর মঙ্গল কামনা, লজ্জা লাগে না তোমার? তোমার স্বামী ওই বনের নেকড়ের থেকেও জঘন্য, আর সেই স্বামীর মঙ্গল কামনা করছো তুমি একজন স্ত্রী হয়ে। তাহলে তুমিও মনে রাখবে সে লিবিয়া জঙ্গলে একটা জন্তু, নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। মনে রাখবে রবীন্দ্রনাথ নেকড়ের সঙ্গে তুলনা করেননি, নেকড়েকে উঁচুতে রেখেছেন। অপকর্ষতেও ব্যতিরেক অলঙ্কার বলে একে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ ওই বনের নেকড়ে বাঘ, সে যেমন তার ওই নখ নিয়ে শুধু আপন স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। সে শুধু নিজের ওই মাংসের লোভে গিয়ে নিরীহ হরিণকে গিয়ে যখন সে মারে তখন আর কিচ্ছু বোঝে না, শুধু মাংসের লোভ। সে নেকড়ের থেকে আরো জঘন্য হচ্ছে তুমি, ওগো ওই বুট শুট টাই পরা ব্লেজার ওগো ইংরেজ। আর তাদের স্ত্রীরা মন্দিরে ঘন্টা বাজাচ্ছে আর বাচ্চাকে নিয়ে যাচ্ছে, নিয়ে তার বাবার মতো একটা আদর্শবান পুরুষ বানাচ্ছে। আদর্শবান ওই বাবাকে দেখে, ওটা আদর্শবান। আমরা আদর্শবান,
আমাদের বাবা মা জ্যাঠা কোনোদিন হতে হতে দিয়েছে আমাদেরকে? দিয়েছে? আমি প্রশ্ন করব গিয়ে বাড়ির লোককে, দিয়েছো হতে? দিয়েছো? আমার ওই 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 কাকুটার মতো কবিতা প্রিয় হতে দিয়েছো আমাকে? দাওনি। আমার গোটা সমাজটা আমাকে তেড়ে আসতো যে ওর সঙ্গে কেন ওর সঙ্গে কথা বলবে? কেন কথা বলবি ওর সাথে? ওটা একটা খেপা, পাগল। ওই যে বললাম পাগল। ও কি পাগলামি করেছে? না ও কবিতা আবৃত্তি করে। হ্যাঁ? এর জন্য পাগলামি? হ্যাঁ, এরাই তো পাগল। আরে ভাই, কালোবাজারিতে কত টাকা ইনকাম করা যায়? মদের ব্যবসা করে কত মানুষকে মাতাল করে দিয়ে ইনকাম করা যায়? কত লুটে-পুটে সমাজ থেকে খাওয়া যায়? এই রাস্তায় এসো তুমি। তুমি কেন এই পাগলামি রাস্তায় যাচ্ছ? ভালো করে বাড়ির ওই পাঁচিটাও দিতে পারবে না তুমি? এই শিক্ষা আমাদের সমাজ, আমাদের সংসার দিয়েছে, দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। মনে রাখবে, লিবিয়ার জঙ্গল, লিবিয়া কোথাকার জঙ্গল? আফ্রিকার। মনে রাখবে, জঙ্গল প্লাস মরুভূমি নিয়ে লিবিয়ার জঙ্গল। ওখানে মরুভূমি আছে, জঙ্গল আছে। মরুভূমিতেও সেই পশু আছে, জঙ্গলেও পশু আছে। আফ্রিকার উত্তরখণ্ডের সেই মরুভূমি এবং জঙ্গল, সেই জঙ্গলকে এই ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি কলকাতার রাত্রিকে দেখছেন, যে ব্যক্তি শহরের ওই রাত্রিকে দেখছেন, তিনি সেই রাত্রির আলোর মধ্যে তিনি গভীর অন্ধকার, অন্ধকার, অন্ধকার। সেটা আমাদের মননের অবক্ষয়ের অন্ধকার, সেটা আমাদের মনুষ্যত্বের অবক্ষয়ের অন্ধকার, সেটা আমাদের আমাদের যে মহৎ চিন্তা ভাবনার অবক্ষয়ের অন্ধকার। সেই অন্ধকারকে তিনি দেখছেন আলোর মধ্যেও। তবু জন্তুগুলো আনুপূর্ব। কি ঠুকলেন কবি! তুমি অন্ধকার দেখলে ভাই একজন পথিক, কিন্তু মনে রাখবে তোমার জয় হবে না। জন্তুগুলো আনুপূর্ব। আনুপূর্ব মানে কি? মানে এই জন্তুগুলো, এই শহরে যে জন্তু, মানুষরূপী যে জন্তুগুলো রয়েছে, সেই জন্তুগুলো তারা আনুপূর্ব মানে পরম্পরা, অর্থাৎ ক্রম পর্যায়ে তাদেরই রাজ চলে। জন্তুগুলোই তাদেরই জয় হয়। আত্মিলে অমর না, আত্মিলেই তো অমর, মৈত্রেই নয়। তবুও জন্তুগুলো আনুপূর্ব। মনে রাখবে, কলকাতার যিশু কবিতায় তোমরা দেখেছিলে যে যে একটি শিশু সে রাস্তার এপার থেকে অপর পারে চলে গেল হেঁটে, টালমাটাল পায়ে, ল্যাংটো হয়ে, ভিখারি মায়ের শিশু। আর আমরা ভালো ভালো জামা প্যান্ট পরে, আমরা গাড়ির স্টিয়ারিং ধরে আমরা দেখলাম সেই দৃশ্য। জানো, ওই শিশুটি যেটা পারলো কয়েক সেকেন্ডের জন্যে, আমরা ভালো ভালো জামা প্যান্ট পরেও আমরা সেটা পারিনি। কারণ ওই শিশুটা কয়েক সেকেন্ডের জন্যে যান্ত্রিকতার বাড়াবাড়িকে থামিয়ে দিয়েছিল। আর আমরা ভালো ভালো জামা প্যান্ট পরেও আমরা কিন্তু মনে রাখবে উলঙ্গ। ওই শিশুটা ল্যাংটো হয়েও কিন্তু ও মানবিকতার, ও মনুষ্যত্বের, ও মানবীয় প্রেমের জামা পরে আছে। আর আমরা ভালো ভালো জামা প্যান্ট পরেও ল্যাংটো। সেই জন্যেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তাঁর মনে রাখবে উলঙ্গ রাজা কবিতায় সেই জন্যেই একটা স্টেপে বাচ্চাটা প্রশ্ন করেছিল, রাজা তোর কাপড় কোথায়? আর দ্বিতীয় স্টেপে দেখবে দেখবে রাজা কাপড় পরেছে কিন্তু কাপড় পরেইনি, কাপড় পরেছে কিন্তু কাপড় পরেইনি। কিন্তু দেখবে উমেদার, প্রবঞ্চক, তোষামোদকারী সে দল দেখবে রাজার দেখবে প্রশংসা করেছে, রাজা দারুণ কাপড় তোমার। কিন্তু ছেলেটি কই? দ্বিতীয় স্টেপে দেখবে ছেলেটি নেই। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন নদীর কিনারে? অর্থাৎ প্রতিবাদী সত্তাকে, তাকে কি দমিয়ে দেওয়া হয়েছে? প্রভাবশালী, ক্ষমতাশালী তারা, কিংবা এই এত কিছু অন্ধকার দেখে সে নিজেই চলে গেছে। সেই ওয়াটসওয়ার্থ এবং কোল্ড্রিজ যেমন ইউরোপের বুকে, নগরের বুকে, সেখানে শহরের বুকে
ওসব নোংরামি দেখে থাকতে না পেরে বোন ডরোথিকে নিয়ে ওয়ার্ডসওয়ার্থ চলে গেলেন লেকের ধারে, আর সঙ্গে গেলেন তার বন্ধু কোল্ড্রিচ। সেখান থেকেই তো বের হলো 1798 সালে লিরিক্যাল ব্যালাডস। আমরা বলবো যে তাহলে আজকের দিনের রাজারা বাহ্যিক কাপড় পরে আছে, কিন্তু ভিতরের যে কাপড়, মনুষ্যত্বের কাপড়, শুদ্ধ নির্মল প্রেমের যে কাপড়, সেই কাপড় যে পরে নেই সেটা দেখতে পাচ্ছি আমরা। তার সত্ত্বেও কিন্তু আমরা বলবো না, রাজা তোর কাপড় কোথায়? আমরা কিন্তু বলবো না, কারণ আমরাও ওই রাজার মতোই চালাক হয়ে গেছি। আমরাও মনে রাখবে, আমরাও আরো অন্যান্য সেই তোষামোদকারী দলের মতো চালাক হয়ে গেছি। ফলে আমাদের শিশুটাকে দরজা বন্ধ করে অবনীটাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি, ঘুমের ট্যাবলেট খায়। সেই জন্য জন্তুরাজ চলছে, জন্তুরাজ। অতি বৈতনিক, অতি বৈতনিক মানে লেনদেন, লেনদেন, প্রচন্ড লেনদেন, প্রচন্ড হিসেব, শুধু টাকা টাকা টাকা, শুধু টাকা টাকা টাকা। টাকা যার ক্ষমতা তার, টাকা যার ডিগ্রি তার, টাকা যার গোটা সমাজকে লুটিয়ে পড়ে সম্মান দিচ্ছে তাকে। ফেলতে পারবে আমার কথা তুমি? ক্ষমতা আছে তোমার। মনে রাখবে, কোন রকম ডিগ্রি নেই, কোন রকম পড়াশোনা নেই, মদ খায়, সেই ব্যক্তিকে গোটা সমাজ গিয়ে স্যালুট জানায়। বিভিন্ন এলাকায় আছে, কে আছে নিজেরাই খুঁজে নেবে, দেখবে পাবে তুমি। তোমার বাবাও স্যালুট, তোমার বাবাও তাকে বলছে স্যার, তাকে স্যার বলছে। তোমার কাকাও বলছে স্যার, তুমিও বলছো স্যার, আমিও বলছি স্যার। এই তো নোংরামির সঙ্গে আমরাও হয়ে গেছি, তাহলে তাল মেলাচ্ছি আমরা। আজকে রাত আমরা দেখছি, আমি হৃদয়েতে পথ কেটেছি সেথায় চরণ পরে তোমার। এসব আর এই গান কে লিখেছে জানি না, জানার প্রয়োজন নেই। অতি বৈতনিক। ভাই তোমার কাপড় নাই জানি, তোমার কোনো জ্ঞান গরিমা নাই জানি, তোমার কোনো কোনো কোয়ালিটি নাই জানি, তার সত্ত্বেও তোমাকে তেল দিচ্ছি। আমি জানি তোমার কাপড় নাই, তার সত্ত্বেও তুমি কাপড় পরেছো, বলবো আমি, কারণ আমারও তো ধান্দা আছে না। ধান্দাটা তো শুধু তোমার নয়, আমারও তো আছে। তাই আজকের রাজাও চালাক, আজকে রাজা বোকা নয়, আজকের রাজাও চালাক আর আজকের প্রজাও চালাক। শেয়ানে শেয়ানে কোলাকুলি করছি আমরা। স্যার আপনার মতো স্যার হয় না, আপনি আমার গুরুদেব। স্টুডেন্ট কাকে বলছে না, যার কাছে কিছু সুবিধা পাওয়া যাবে। ওই স্যারটা হয়তো পড়াতেই পারে না, তার সত্ত্বেও বলছে যে আপনার অসাধারণ পড়ান। ও সব জানে যে এ কিছুই পড়ায় না, এ ফাঁকিবাজ একজন, তার সত্ত্বেও বলছে আপনি আমার গুরুদেব। কি করে গুরুদেব হলো? না আমিও তো ধান্দাবাজি স্যার, আমি তো কতটা তেল দিয়ে, সর্ষের তেল নারকেল তেল সব মিশিয়ে একসঙ্গে মিশিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে। তো অরিফ্লেমের ভালো নারকেল তেল আছে সাউথের, ঠিক আছে, তা সেইটা মিশিয়ে দিলে আরো ভালো হয় সর্ষের তেলের সাথে, তেলটা আরো ভালো খায়। তা যে তেল খাচ্ছে সেও জানে আমি স্যানা ঘুঘু, আর যে দিচ্ছে সেও জানে স্যানা ঘুঘু আমি। আসলে ঘুঘুতে ঘুঘুতে লেনদেন হচ্ছে এখন, বুঝতে পেরেছ? সবাই জানে, যে খাচ্ছে তেল সেও জানে, যে দিচ্ছে তেল সেও জানে, ঠিক আছে। অতি বৈতনিক, শুধু ব্যবসাদার ব্যবসাদার। ছি 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 ছি। বস্তুত কাপড় পরে লজ্জাবশত। জীবনানন্দের সময়ে 1948 এই কাল পর্বে লজ্জা পরে, এই লজ্জা, এই কাপড় পরে লজ্জাবশত, মানে এই ওপরের কাপড়গুলো পরে লজ্জাবশত, ভিতরে কাপড় সব ল্যাংটো ল্যাংটো, গোটা সমাজটা ল্যাংটো জীবনানন্দের টাইমে। আর আমাদের সময়ে, আমি তোমাদেরকে একটা গল্প ছেলে বলি। আমি প্রথম একটি মেয়েকে দেখি, বুঝলে তো, মানে আমি অবাক হয়ে গেছি। আমি খুব মানে ওনার ফিল্ম আমার ভালো লাগে, ঠিক আছে। তো তার নাম অজয় দেবগন। অজয় দেবগনের ফিল্ম আমার ভালো লাগে এখনকার, আগেকার নয়। তো অজয় দেবগন খুব কম ফিল্ম করেন এবং বেশ ভালো ভালো ফিল্ম করেছেন। তা সেরকম কিছু ফিল্ম দেখেছি, আমার খুব ভালো লেগেছে। অজয় দেবগনের মেয়ে এয়ারপোর্ট থেকে নামছে,
তা আমি দেখছি প্যান্ট পরেনি। এটা আমি প্রথম দেখেছি অজয় দেবগনের মেয়েকে, এটা প্রথম আমার চোখে দেখা, আরও থাকতে পারে, কিন্তু আমি প্রথম দেখছি কোনো হঠাৎ ইউটিউবে বা কিছু দেখতে পেয়েছি। আমার এত কষ্ট হলো, এত খারাপ লাগলো, অজয় দেবগন এটা কেমন হলো? আপনি পাশে হাঁটছেন, মেয়েটা প্যান্ট পরে নাই, প্যান্ট পরে নাই, অজয় দেবগনের মেয়ে প্যান্ট পরে নাই, নিচেকার পোর্শন তার জঙ্ঘা টঙ্গা সব দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমার মনে হলো যে এটা অজয় দেবগন, খুব খারাপ লাগলো। অজয় দেবগন, কাজল, তার মেয়ে, এইরকম অবস্থা। তারপর আস্তে আস্তে দেখলাম এই আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানিগুলো, ছেলেমেয়েরা শোনো বাস্তব কথাটা বলি, কোম্পানিগুলো জামা প্যান্ট যারা বানায় তারা নাকি মেয়েদের প্যান্ট বানানো কমিয়ে দিয়েছে সংখ্যায়। জানো না হিসেবটা, বলতে তোমাদের বলে হিসেবটা দিলাম তোমাকে আমি। কোম্পানিগুলো মেয়েদের প্যান্ট বানানোর সংখ্যা কমিয়ে দিয়েছে, কারণ এখন কম্পিটিশন লেগেছে কে কতটা প্যান্ট না পরে বাজারে যেতে পারে। জীবনানন্দের টাইমে ছিল নিতান্ত লজ্জাবশত জামা প্যান্ট পরে, আর আমার যুগে কে কতটা নিচে না পড়ে আর রাস্তাঘাটে ঘুরতে পারে সেই কম্পিটিশন চলে এসেছে। কলকাতা মুম্বাই চলে এসে, তোমার গ্রামেও ঢুকবে, দাঁড়াও, গ্রামে ঢুকতে চললো। প্রথম যে হাঁটবে ওইভাবে তাকে দেখে অনেকে অনেক কিছু বলবে, তারপরে ওরই জয় হবে, মনে রাখবে। সেই ছেঁড়া জিন্স পরে প্রথম ওসব বলেছিল, ঠিক আছে, ওসব ওসব চলে যাবে। থাকবে অর্ধ উলঙ্গ পুরুষ, নারী। পুরুষের মুখে পেশি দেখানোর জন্য সে জানবে, সে এরকম করে খালি গায়ে ঘুরে বেড়াবে। একটা ওই কি বলবো, প্যান্ট পরবে কিনা আমি জানি না, ভবিষ্যতে পরবে কিনা আমার জানা নেই, তবে এখন স্বল্প বাসের রাজত্ব। আর কাপড়ের পেপার, ওই কাপড় যে মিলগুলো, কাপড়ের যে কোম্পানিগুলো, ওই আমাদের কি বলবো যে ওই অরবিন্দ পেপার মিল, তাদের তাদের কপাল মাথায় হাত, তাদের দুশ্চিন্তার শেষ নেই যে মেয়েদের জামা বানাচ্ছে, আর প্যান্ট বানাতে গেলেই দেখছে সেল হচ্ছে না, কারণ কাতারে কাতারে মেয়েরা আর প্যান্ট পরছে না। বলো, আমার কথাটা ফেলে দিতে পারবে তুমি? কবিতাটা জীবনানন্দকে অতিক্রম করে আজকের দিনে নিয়ে এলাম। জীবনানন্দ তার সময় লিখেছেন, তাহলে আমি তো পড়ছি আজকে বসে, তাহলে কবিতাটা কতখানি আমাকে আরো দেখিয়ে দিল রাস্তা, যে এইভাবে আরো এই কবিতা পড়েও ভাবা যায়, সেইভাবেই কবিতাটা লিখেছি আমি। ছেলেমেয়েরা প্রত্যেকের কাছে কবিতা পরিষ্কার বোঝা গেল? জানো আমাকে, যদি বোঝা না যায় বলো, যদি বোঝা গেছে পরিষ্কারভাবে জানিয়ে দাও। রাখছি আজকের মতো। হ্যাঁ স্যার। ওকে, স্যার তিনটে রিক্সোটা একবার বলে দিন স্যার। স্যার স্যার বল বল। স্যার ওই সেকেন্ড স্ট্যান্ডে ওই তিনটে রিক্সো, হ্যাঁ, ওইটা একটু বলে দিন কি ব্যাখ্যা করবেন। তিনটে রিক্সো এখানে মনে রাখবি যে তিনটে রিক্সোর এই ক্ষেত্রটা যে এসছে, এই ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে। এখানে জীবনানন্দের ওপর যে যে আমরা আমরা তো এইভাবে যাচ্ছি, মানে কি বলবো যে সর্বনাশের দিকে যাচ্ছি। তিনটে রিক্সো, এখানে তোরা যদি শেক্সপিয়ার পড়িস, শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক যদি পড়িস, তাহলে তোরা সেখানে দেখতে পাবি যে প্রেতাত্মা বা ডাকিনী তার সংখ্যা কটা ছিল, ঠিক আছে। তো সেখানে দেখবি তোরা তিনটে ছিল। এই তিন সংখ্যাটা মনে রাখবি, একটা নতুন, একটা অশুভ একটা বার্তা মনে রাখবি সেখানে চিহ্নিত করে। ওই তিনটে প্রেতাত্মাই কিন্তু, সেটা যাই বলুক না কেন, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু সেখানে কিন্তু মনে রাখবি ম্যাকবেথের পতনের সূচিত ছিল। ওকে বলা হয়েছিল যে মাতৃগর্ভ থেকে জন্মাতে পারে সেরকম কেউ তোমাকে, মাতৃজনী থেকে জন্মাবে সেরকম কেউ তোমাকে তোমাকে হত্যা করতে পারবে না। আসলে ম্যাকবেথ ভিতরেই ঢোকেনি। ম্যাকবেথ ওই ভিতরে ঢুকলে বুঝতে পারতো যে ওরা কি বার্তাটা দিয়ে গেল। এই যে তিনটে রিক্সো চলে গেল, মানে এখানে বলবো যে আমরা আস্তে আস্তে সেই গরুর গাড়ি থেকে আস্তে আস্তে সাইকেল, সাইকেল থেকে রিক্সো, সেটাও তো ল্যাম্পপোস্টে মিশে গেল, দেখো। তার মানে এবার আমরা সেই মোটর কারে এলাম, এরোপ্লেনে এলাম, অর্থাৎ এই যে বললাম যে সিঁড়ি গড়ে গড়ে যাচ্ছি, গড়ে গড়ে যাচ্ছি, আর একটা করে রেডিও যুগ চলে গেল, আমাদের ওই মোবাইলের যুগ এলো, তারপর ওই মোবাইল চলে গেল, স্মার্টফোন এলো। এই রিক্সা তিনটে যে মিশে গেল, এর মধ্য দিয়ে একটা অশুভ বার্তা ধ্বনিত হয়ে গেল তিনটে দিয়ে।
ঠিক আছে? এই অশুভ বার্তাটা ধ্বনিত হয়ে গেল যে আরো যান্ত্রিকতা আসছে আমাদেরকে গ্রাস করতে। সেই অশুভ বার্তা এখানে ধ্বনিত হয়ে গেল ৩ শব্দটা দিয়ে। আমি কি অমিত কথাটা বোঝাতে পারলাম? আমি পুরো পাশ্চাত্যের একটা অ্যাঙ্গেল এনে তোকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে? ৩ শব্দটা রাখলাম আজকের মতো।